Membership, ISLCA, Dhaka Chapter. Assalamualaikum. Thank you very much, BOBT management, to give me the opportunity to conduct this session. Today, actually, I am going to discuss on mastering cyber security through the CTF challenges. So, dear audience, before starting my session, I want to introduce myself. This is DM Fargo-Ahmed. I am a certified information system security professional. Besides this, I am doing some other certification like certified information systems auditor, certified data center professional. Alhamdulillah, I feel proud that in the first Bangladeshi, I contributed in the international framework, ITF, Information Technology Audit Framework. Very early in my career, I started as a software engineer. I worked in a Leeds Corporation Limited, country's largest software organization, and this organization is the CMMI level 5 level organization. I was a core developer. Basically, I developed the core banking solution. And in that time, around 27 organizations, 27 only bank, used the core banking solution developed by Leeds Corporation. I feel proud that I work in the trade finance and treasury model. Currently, I work as a team lead, cyber security cell, Rupali Bank PLC. This organization gives me a lot of opportunity to work in different areas, like core banking solution, data center, data recovery center, business continuity plan. And finally, I work as a voluntary organization in ISACA Dhaka Chapter, Information Technology Audit and Control Association. This organization provides the vendor certification like CISA, CISO, CRIS. If you want to learn more details about me, you can visit my LinkedIn profile, my personal website, and I provide some content on especially IT audit, cyber security in a YouTube channel, Learns Place. So you are most welcome to visit this channel. So most of the students were here from Bangladesh. That's why I think we can conduct this session both in English as well as Bengali, right? কারণ মাতৃভাষা বাংলা এটাতেই মনে হয় শেখাটা সবথেকে বেটার। যেহেতু সবাই আমরা বাংলাদেশি, আমি আসলে এখানে কিছু কন্টেন্ট রাখছি, যেমন সাইবার সিকিউরিটি নিয়ে একটু ওভারভিউ দেব। যখন একটা হ্যান্ডস-অন সেশন হয়ে যায় সাইবার সিকিউরিটির উপরে, তখন কিন্তু আসলে এই ডেফিনেশন রিলেটেড খুব বেশি ভালো লাগে। আবার আপনাদের এজ আমাদের এজ অনেক ডিফারেন্ট, 39 চলে আর কি। সাইবার সিকিউরিটির জন্য সবথেকে পারফেক্ট এজ কত থেকে কত পর্যন্ত কেউ বলতে পারবেন? রিসার্চ যেটা বলে সেটা হলো 25 থেকে 40 পর্যন্ত। যেহেতু 40 নিচে এখনো আছি, সেই হিসাবে মনে হয় একটু সাহস নিয়ে দুই একটা কথা বলাই যায় নাকি? আমি সিটিএফ সম্পর্কে একটু কথা বলবো।
তারপরে সাইবার সিকিউরিটি নিয়ে একটু কথা বলবো। আসলে কি কি চ্যালেঞ্জ আমরা ফেস করি সাইবার সিকিউরিটি, রিয়েল সিনারিও অনুযায়ী আমরা একটু কথা বলবো। কারণ আবেগের বশবর্তী হয়ে হয়তো আমরা সবাই সাইবার সিকিউরিটি মেজর সাবজেক্ট নিচ্ছি বা সাইবার সিকিউরিটি অনার্স করতেছি, মাস্টার্স করতেছি। আসলে ফিল্ডে কোন লেভেল পর্যন্ত আমরা কতটুকু কাজ করতে পারি সেটা কিন্তু খুবই জানা প্রয়োজন। আমি বিওবিটি ম্যানেজমেন্টকে এই জন্য থ্যাঙ্কস জানাই যে এরকম একটা টাইম ডিমান্ডেবল একটা সেশন ওনারা অ্যারেঞ্জ করছে এবং আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি আবারও তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। একটা কোশ্চেন দেখা যাচ্ছে, হোয়াট ইজ সাইবার সিকিউরিটি? বলেন, যার যার মতো ইচ্ছা বলেন দেখি সাইবার সিকিউরিটি। শুধু প্রথম লাইনে যারা আছে সাইবার বাংলা খুব আমার ফেমাস, আমিও তাদের সাথে অনেকদিন ধরে অ্যাটাচড আছি, ওনারাও একটা সেশন নিছে। আপনারা একটু বলেন যে সাইবার সিকিউরিটি বলতে আসলে আমরা কি বুঝি? কথা বলতে হবে সবাইকে। সাইবার সিকিউরিটি বলতে আমরা কি বুঝি? হাসি না শুধু। সাইবার সিকিউরিটি বলতে কি শুধু এরকম যে স্মাইলিং ফেস? হ্যাঁ, হইতে পারে স্মাইলিং ফেস, স্টেনোগ্রাফির মতো একটা সিচুয়েশন এখানে হইতে পারে। মোনালিসার একটা হাসির মধ্যে লুকায় থাকতে পারে কোনো ব্যাড কোনো কিছু মেসেজ, তাই না? তো আসলে কি বুঝি আমরা সাইবার সিকিউরিটি নিয়ে? অ্যাকচুয়ালি হয়তো কোনো সিস্টেমকে ডিফেন্ড করা বা কোনো সিস্টেমে অ্যাটাক করা, সিস্টেম সম্পর্কে মানে সিস্টেমের সব ডিটেইলস নিয়ে নেওয়া বা ওই সিস্টেমটাকে অন্যান্য হ্যাকারদের থেকে রক্ষা করা, ওই টাইপ। তো সাইবার সিকিউরিটি বলতে যেমন হ্যাকিং একটা কথা আছে, অ্যাটাক কথা আছে, এই সাইড থেকে দুই একজন একটু বলেন দেখি। মাইক্রোফোন লাগবে না, এমনি বলেন, এখন সবাই তো ইয়াং আপনারা। কি বুঝি আসলে সাইবার সিকিউরিটি বলতে আমরা কি বুঝি? প্রিভেনশন, ডিটেক্ট, অনেক কিছু আমরা দেখতাম। আসলে মাথার মধ্যে আমরা হয়তো অনেকে কথা না বললেও এই কথাগুলো হয়তো এ করছে যে এখানে ডেটা, নেটওয়ার্ক রিলেটেড, সফটওয়্যার রিলেটেড, অ্যাটাক, ডিফেন্স, ডিফারেন্ট টাইপস অফ সিনারিও এখানে মূলত আমাদের মাথার মধ্যে এটা হচ্ছে সাইবার সিকিউরিটি। আচ্ছা, আমরা ডেটা বলতে কি বুঝি? আপনারা তো সবাই কম্পিউটার সায়েন্সের নাকি? ডেটা বলতে আমরা কি বুঝি? ডেটা বলতে ইনফরমেশন। বলেন, সব থেকে রেজাল্ট ভালো তারাই তো আসলে মনে ওয়েল ডিফাইন করতে পারে, যেহেতু তারা পড়াশোনা নিয়ে থাকে। আমাদের মতো ব্যাক বেঞ্চার যারা, আমরা আসলে সবসময় প্র্যাকটিক্যাল কাজ নিয়ে কাজ করি। বলেন, ডেটা বলতে কি বুঝি আমরা? কোন একজন বলেন। সাজানো গোছানো ইনফরমেশন। সাজানো গোছানো ইনফরমেশন। তাহলে ইনফরমেশন বলতে কি বুঝি আমরা? ইনফরমেশন বলতে আমরা তথ্য বুঝি। এখন হচ্ছে আমাদের আসলে সমস্যাগুলো, যদি আপনি সমস্যাগুলো ফাইন্ড আউট না করতে পারেন কখনোই সলিউশন দেওয়া যায় না। সব থেকে সহজ ভাষায় যদি বলি, আপনারা যে কথাগুলো বলছেন এগুলোই তো। ডেটা ইজ দ্য র ইনফরমেশন, মানে ডেটা ইজ দ্য র ম্যাটেরিয়াল অফ ইনফরমেশন। একটা ইনফরমেশনের র ম্যাটেরিয়ালস যেগুলো, সেগুলোকে আমরা ডেটা বলি। পৃথিবীতে যা কিছু আছে, ইচ এন্ড এভরিথিং ইজ কনসিডার্ড অ্যাজ এ। আর হাই লেভেলের কথা বলি, আমরা বিগ ডেটার কথা শুনি, আমরা শুনি স্ট্রাকচার ডেটা, সেমি স্ট্রাকচার ডেটা, আনস্ট্রাকচার ডেটা। পৃথিবীতে যা কিছু আছে সবকিছুই মূলত একটা ডেটা, এবং এই ডেটাকে যখন প্রসেস করা হয় একটা মিনিংফুল ওয়ার্ড, একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি হয়, তখন সেটাকে আমরা মূলত বলি ইনফরমেশন, তাই না? এইখানে যেগুলো দেখা যাচ্ছে ইটস ওয়ান কাইন্ড অফ ডেটা, তাই না? কারণ এটা তো মিনিংফুল কোনো কিছু না। আমি যদি বলি যে আমি বিইউবিটি তে করব 3rd সেমিস্টার সাইবার সিকিউরিটি কোর্স, এটা কিন্তু আসলে প্রত্যেকটাই আলাদা। কিন্তু আমি যদি বলি আমি 3rd সেমিস্টারে বিইউবিটি তে সাইবার সিকিউরিটির কোর্সটা করব, এটা একটা ইনফরমেশন। দেখেন, এই ডেটাগুলোকে যদি আমরা আসলে
একটু ক্যাটাগরাইজ করি, একটু সেগ্রিগেট করি, তাহলে এই 6টা এরিয়াতে মূলত আমরা ডিভাইড করতে পারি। তার মানে সাইবার সিকিউরিটির মেন ব্রাঞ্চ যদি আমরা বলি, তাহলে আমরা বলতে পারি এই 6টা এরিয়াতে আমরা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করতে পারি। এখন সাইবার সিকিউরিটি বলতে আপনি যখন নরমালি সিকিউরিটি ডিপার্টমেন্টে কাজ করবেন কোন একটা অর্গানাইজেশনে, আপনার গ্রামের মানুষ সবার আগে কি মনে করবে? ছেলেটা ইউনিভার্সিটিতে পড়ছে, কোনো চাকরি হলো না, সে সিকিউরিটি গার্ডের চাকরি করে, এরকম মনে হয় না? কারণ কি, আপনি হয়তো বলেন যে আমি রূপালী ব্যাংকের সিকিউরিটিতে আছি, কি বুঝবে তারা? সিকিউরিটি গার্ড বুঝবে। আচ্ছা, যারা একটু শিক্ষিত তাদেরকে যদি বলেন যে আমি সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করি, সবার আগে কি বলবে সে? ভাই আমার ফেসবুকটা হ্যাক করতে পারবেন? এরকম বলে না? আসলে এক্সাক্ট বিষয়টা যদি আমরা তাদেরকে বোঝাইতে চাই, তাহলে তাদের মতো করে বোঝাই। সাইবার সিকিউরিটিতে নরমালি দেখবেন যে আসলে যারা একটু অ্যাবনর্মাল টাইপের, নরমাল জিনিসকে সহজে ভাবে নিতে পারে না, যারা হয়তো ডিবেটিং সোসাইটির সাথে জড়িত, ডিবেট করে, এরা আসলে এই জায়গাগুলোতে ভালো করে, তারাই কিন্তু এই জায়গাগুলোতে ভালো করে। তো দেখেন, আমরা এই 6টা কিন্তু আমরা ব্রাঞ্চ দেখতেছি, এটাকে যদি আরো একটু সেগ্রিগেট করি, তাহলে ঠিক পাগলের মতোই অবস্থা হয়ে যায়। এটা হচ্ছে সাইবার সিকিউরিটি ডোমেইন, অরিজিনাল ডোমেইন। এখন যখন মানুষ এমবিবিএস পড়ে, তখন দেখবেন সব ক্যাটাগরির স্টুডেন্টরা থাকে, তাই না? সব সাবজেক্ট থাকে পড়তে, মানে পাগলের শিক্ষা থেকে শুরু করে মানে কাটা ছেঁড়ার ডাক্তার পর্যন্ত সবাইকে কমন জিনিসগুলো শিখতে হয়। আর যখন মানুষ স্পেশালাইজড হয়, তখন কিন্তু জাস্ট এর আগের যে স্লাইডটা দেখালাম, এই জায়গাগুলোতে তাদের কাজ করতে হয়। স্বাভাবিকভাবে আমাদের মনে হইতে পারে, তাহলে কি আমরা সাইবার সিকিউরিটির এই সব বিষয়গুলো জানা লাগবে? হ্যাঁ, সবগুলোতে আপনি এক্সপার্ট না হইলেও, স্পেশালাইজড না হলেও, অ্যাট লিস্ট এই ডোমেইন নলেজ গুলো আপনার থাকা লাগবে। আপনাকে জানা লাগবে যে আসলে কোনটার সাথে কোনটা রিলেটেড। এখন এই এরিয়াতে আপনারা হয়তো মনে হইতে পারে, ঠিক আছে আমি বাগ বাউন্টি করব, আমি এথিক্যাল হ্যাকিং করব, কেউ মনে করতে পারেন আমি ফরেনসিক নিয়ে কাজ করব, কেউ ইনসিডেন্ট রেসপন্স নিয়ে কাজ করতে পারে, বিভিন্ন ধরনের এরিয়া। কিন্তু সব থেকে বড় বিষয় হলো, আপনি যখন বাগ বাউন্টি করবেন অথবা ইথিক্যাল হ্যাকিং শিখবেন, সেটা আপনার সাপোর্ট করবে কত থেকে কত বছর পর্যন্ত? 25 থেকে 40 বছর পর্যন্ত। তারপরে যখন আমার মতো হবেন, তখন আপনি এক্সপায়ার হয়ে যাবেন, তখন আপনার আর কোনো কাজ থাকবে না। কারণ কি? কারণ আপনাদের মতো এজেন্ট যারা আছে, তারা সারা রাত জেগে তারা বিভিন্ন ধরনের বাগ, বিভিন্ন ধরনের এরর, এগুলো ফাইন্ডিংস করার জন্য তারা কাজ করতে পারবে। কিন্তু আমি চাইলেও অর্থনীতির ভাষায় ইচ্ছা, আকাঙ্ক্ষা, যোগ্যতা যেগুলো আছে সবকিছু থাকবে, কিন্তু কি থাকবে না? সামর্থ্য থাকবে না। দেখছেন, ইকোনমিক্সেও কিন্তু আমরা অনেক পিছিয়ে। এই জন্য আসলে আপনার ডিজায়ার জায়গায় কোথায় আপনি যেতে চান? আপনারা হয়তো অনেকেই আমার কিছু কিছু কথায় হয়তো আপনাদের নেগেটিভ মনে হবে, কিন্তু দিস ইজ দ্য রিয়েলিটি। কারণ আমার মোর দ্যান 17 ইয়ার্স আইটি ফিল্ডেই আছি। আমি প্রথম যখন লিডসে চাকরি করলাম, লিডস তো অনেক রিনাউন্ড একটা অর্গানাইজেশন, অনেক রিনাউন্ড, মানুষের একটা ড্রিম থাকে লিডসে চাকরি করার। স্বাভাবিকভাবে সেখানে আমি প্রথম যে কোম্পানিতে চাকরি করলাম, তারা দেখি লিডস সম্পর্কে অনেক কথা বলে। আমার ইচ্ছা হলো যে তাহলে আমি একটু লিডসে চাকরি করা যায়। তাদের যখন সার্কুলার হলো, আমি অ্যাপ্লাই করলাম, হার্ড অ্যান্ড সোল ট্রাই করে সেখানে আমি লিডসে আমি জয়েন করলাম। তারপরে আমার মনে হলো যে আসলে এইখানে একটা স্পেসিফিক সেক্টর আমার জন্য ভালো, কিন্তু দেখছি যে অনেকের এখান থেকে চাকরি চলে যায়। আমি চিন্তা করলাম তাহলে আমার ফিউচার কি? ফ্যামিলিরও একটা এসে বললো, আচ্ছা ঠিক আছে তাহলে গভর্নমেন্ট চাকরি করা। গভর্নমেন্ট চাকরিতে গেলাম। গভর্নমেন্ট চাকরিতে প্রথম দিনে যখন, প্রথম সপ্তাহে আমার টপ ম্যানেজমেন্ট আমাকে বললো যে আপনি একটা
টেবিল ক্রিয়েট করেন, এই কাজগুলো করেন। আমি যেহেতু ব্যাংকিং সফটওয়্যার ডেভেলপ করছি, আসলে এটা দেখা যাচ্ছে মুহূর্তের মধ্যে হয়ে গেছে, এবং এই ছোট্ট কাজের জন্য উনি অনেক অ্যাপ্রিসিয়েট করছেন। আমি বুঝলাম যে আসলে মোস্ট অফ দ্য এমপ্লয় যারা এখানে আসি আমরা, তাদের কোয়ালিটি কেমন। আমি ব্যাংকে চাকরি করার পরে আমি চিন্তা করলাম যে এটা ব্যাংক, যেহেতু আমার একটা এমবিএ করার দরকার। আমি একটা এমবিএ করলাম, কমনওয়েলথ এক্সিকিউটিভ এমবিএ। তারপরে না, এর পরেও আমার মনে হচ্ছে যে তারা আমাকে নিচ্ছে না, কারণ ব্যাংক, অন্যান্য অর্গানাইজেশন সব তো বিজনেস পিপল, তাই না? তারা আমাকে নিতে চাচ্ছে না, মানে মিশতে চায় না। ও আইটি, আমরা বিজনেস, আমাদের সংখ্যা বেশি। আমি চিন্তা করলাম তাহলে আসলে কি করা উচিত, তো ম্যানেজমেন্টের কাছেই আমি যেতে পারি না। তারপর আমি সার্চ করলাম, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বিইউপি তে একটা সাইবার সিকিউরিটির উপর মাস্টার্স করতে পারি। পরীক্ষা দিলাম, অ্যাডমিশন টেস্টে আমি কোয়ালিফাই হইলাম। পরে আমি ভর্তি হইতে এসে আমি এখানে একটু চিন্তা করলাম যে আমি কি আসলে রাইট ওয়েতে আছি, আমি রাইট ওয়েতে আছি কিনা। তারপরে দেখলাম যে মনে হলো না, আসলে আমার প্রফেশনাল কিছু সার্টিফিকেশন করা উচিত। দেন আমি ট্রাই করলাম সিজা, তারপরে সিএসএসপি, কিছু সার্টিফিকেশন করলাম। সুবিধা হলো তখন আমি ম্যানেজমেন্টের কাছে যাইতাম, মানে এখন ম্যানেজমেন্ট আমার কাছে আসে, বিকজ দিস আর দ্য প্রফেশনাল সার্টিফিকেশন। আপনার অবজেক্টিভ থাকতে হবে ঠিক এইরকমই, যে আপনি নিজেকে কোথায় নিয়ে যেতে চান। আমি বাংলাদেশের একটা অ্যাসেট, আপনার ফ্যামিলি আপনার পিছনে ইনভেস্ট করতেছে। সব থেকে বড় কথা হলো যে আপনি কিন্তু আপনার লাইফ থেকে সময়গুলো আপনার ফুরায় যাচ্ছে। কারণ আমি ধরেই নিচ্ছি আমার জীবনের, আমার সাইবার সিকিউরিটির এক্সপায়ার হয়ে যাবো আর 1 বছরের মধ্যে, এরপরে কিন্তু আমি কাজ করতে পারবো না। তাহলে আমাকে কোন লেভেলের কাজ করতে হবে, এই জন্য আপনার এই ডোমেইন, এই সেক্টরগুলো থেকে আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে আসলে আপনি কোথায় কাজ করবেন। সাইবার সিকিউরিটির মেইন কনসেপ্ট যেটা, এই কনসেপ্টটা ভাবছিলাম স্কিপ করে যাব, কিন্তু স্কিপ করতেছি না এই কারণে, ডেটা এবং ইনফরমেশনের মধ্যে ফার্স্ট ইয়ারের বা ফার্স্ট সেমিস্টারের এটা সম্ভবত আপনাদেরকে পড়ানো হয়। এই কনসেপ্ট গুলো যদি ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু মারাত্মক একটা সমস্যার মধ্যে পড়বেন প্রফেশনাল লাইফে যখন কাজ করতে যান। একটা ডক্টর যদি একটা ব্যান্ডেজ করা, একটা অপারেশন করা ইজি একটা বিষয়, ওনার যদি নলেজ না থাকে, ডেফিনেটলি এটা কিন্তু একটা দুর্ঘটনা ঘটবে, তাই না? সুতরাং যে জিনিসটা জানবেন, এটা মানুষকে জানানোর জন্য না, আপনি একটা জিনিস ক্লিয়ার কনসেপ্ট একদম ক্লিয়ার না হওয়া পর্যন্ত নেক্সট লেভেলে যাওয়া যাবে। তাহলে এমন একটা জায়গায় যে আপনি এমন একটা ভুল করবেন, যে ভুলটার কারণে আপনার টোটাল সিস্টেমে একটা হ্যাম্পার হয়ে যেতে পারে। তো আমরা আসলে সাইবার সিকিউরিটি বলি বা যে কোনো সিকিউরিটিতে 3টা জিনিসকে আমরা প্যারামিটার হিসেবে ধরি, ট্রায়াল হিসেবে ধরি। একটা চেয়ারের 4টা পায়া থাকে, সাইবার সিকিউরিটির এরকম 3টা পায়া থাকে, যেটাকে আমরা বলি সিআইএ ট্রায়াল। এই সিআইএ ট্রায়াল বা এই কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি এবং অ্যাভেলেবিলিটি, এটা এনশিওর করার জন্যই মূলত আমরা সিকিউরিটি নিয়ে কাজ করি। এনি টাইপ অফ সিকিউরিটি, ইটস নট অনলি দ্য সাইবার সিকিউরিটি। এখন তো হয়তো ভাবতেছেন যে আমি আরেকটা কোশ্চেন করব নাকি। কোশ্চেনটা হলো যে এই যে সাইবার সিকিউরিটি আমরা বলতেছি, আচ্ছা বলেন তো যে আইটি বলি না আমরা, আইটি আমরা আইএসও তো বলি নাকি। আইটি আর আইএস এর মধ্যে পার্থক্য না, না আপনাকে জিজ্ঞেস করব, আপনি বসেন, আপনাকে আমি আর কোশ্চেন করব না, বলেন, যে কেউ একজন বলেন। শুনেন, যারা আনসার গুলো দিবে তাদের জন্য ছোট বই আছে, মানে খুব ছোট, কিন্তু একটা গিফট আছে। বলেন। একটা ইনফরমেশন নিয়ে কাজ করে, আরেকটা যে বইটা ইনফরমেশনটা কিভাবে সিকিউর করা যায়। না, আইটি এবং আইএস একটা ইনফরমেশন নিয়ে কাজ করে, আর একটা সিকিউরিটি নিয়ে কাজ করে। তারপরে একটা আইটি, আপনারা তো আইটি তেই পড়াশোনা করেন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। আইটি বলতে আসলে কি বুঝি, একটা করে আসে। আইটি কি? ইনফরমেশন টেকনোলজি, এটা সবাই বলে, ওই যে
মানে ইনফরমেশন কি, ইনফরমেশন হলো তথ্য, সেরকম হয়ে গেছে, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি একটু বলি, আমি বুঝতে পারছি যে আমার হয়তো কোশ্চেন লেভেলটা ঠিক নাই, অনেক ছোট লেভেলে করতেছে, আপনারা আরো বড় লেভেলে হয়তো চিন্তা করবেন। আমি চিন্তা করতেছি ডেটা নিয়ে, আপনারা চিন্তা করতেছেন বিগ ডেটা নিয়ে, লাইক দ্যাট। ইনফরমেশন আর আইটির মধ্যে মেন পার্থক্য যেটা, যেমন ইনফরমেশন সিস্টেমস আর ইনফরমেশন টেকনোলজি। ইনফরমেশন টেকনোলজি বলতে মূলত তিনটা জিনিসকে আমরা বুঝি: হার্ডওয়্যার, সফটওয়্যার আর নেটওয়ার্ক। আইটি বলতে কয়টা জিনিস এখন তো বলতে পারবেন নাকি? সবাই বলি, হার্ডওয়্যার, সফটওয়্যার এবং নেটওয়ার্ক। ইনফরমেশন সিস্টেমসও তিনটা জিনিস নিয়ে বলি, কি কি? পিপল, প্রসেস এবং টেকনোলজি। তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য কি? মেন পার্থক্য হলো ইনফরমেশন সিস্টেমসটা মূলত একটা সুপারসেট। ইনফরমেশন সিস্টেম হলো একটা সুপারসেট, আর ইনফরমেশন টেকনোলজি একটা সাবসেট। কারণ আমরা যে পিপল, প্রসেস এন্ড টেকনোলজি বললাম, এই প্রসেস এবং টেকনোলজি এই দুইটা মূলত আপনার এই হার্ডওয়্যার, সফটওয়্যার এবং নেটওয়ার্ক দিয়ে কভার করা যায়। এক্সট্রা যেটা আছে সেটা হচ্ছে পিপল। এই আমরা যারা এমপ্লয়, আমরা যারা ইন্ডিভিজুয়াল, আমাদেরকে নিয়েই আসলে সিকিউরিটির একটা বড় অংশ কাজ করে। আমরা বলি না হিউম্যান এরর, মানুষের ভুল, সেটাও তো একটা এরর, একটা সিকিউরিটির একটা পার্ট। আমি এই স্লাইডটা আপনাদের সাথে আমি শেয়ার করে দিব। সিকিউরিটি আরো কিছু কনসেপ্ট আমি দেখাচ্ছিলাম, যেমন এখানে ইউজার আইডি পাসওয়ার্ড নিয়ে কাজ করতেছিলাম। আমরা আইএম বলি না, আইডেন্টিটি এন্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট। প্রথম যে দুইটা, এই দুইটা মূলত আইডেন্টিফিকেশন এন্ড অথেন্টিকেশন বলতে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডকে বোঝায়। আপনি একটা সিস্টেমে যদি আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দেয়, তাহলে সিস্টেমের কি সবকিছু আপনি দেখতে পারবেন? অ্যাডমিন যেটা পারে, নরমাল ইউজার কি সেটা পারে? পারে। কারণ কি, তাকে যতটুকু অথরাইজ দেওয়া আছে ততটুকু সে দেখতে পারে। এই যে অথরাইজেশন, এটাকে বলতে আমরা বলি রোল অথবা রাইট। এখন আপনাকে রোল, রাইট সবকিছু অ্যাসাইন করা আছে, তাহলে কি আপনি আপনার ইচ্ছা খুশি মতো যে কোনো কিছু করতে পারবেন? একটা জিনিস ডিলিট করতে পারবেন? হ্যাঁ, পারেন। বাট ইউ আর দ্য অ্যাকাউন্টেবল অফ দ্যাট রেসপন্সিবিলিটিস। ওই কাজটার জন্য আপনি রেসপন্সিবল। কিভাবে বুঝবো? অডিটিং এর মাধ্যমে। পৃথিবীতে সিকিউরিটি নিয়ে আমরা যা কাজ করি, এই 8টা জিনিসকে প্যারামিটার ধরেই আমরা মূলত চিন্তা করি। কি কি? কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি এন্ড অ্যাভেলেবিলিটি। সিকিউরিটির মেইন 3টা পয়েন্ট। আর বাকি যে 5টা, সে 5টা কি কি? আইডেন্টিফিকেশন, অথেন্টিকেশন, অথরাইজেশন, অ্যাকাউন্টেবিলিটি এন্ড অডিটিং। মুখস্থ করার দরকার নেই। আচ্ছা, এখন আমরা যে হ্যাকিং করি বা হ্যাকিং শিখি, এটা আমরা কি নাম দেই? ইথিক্যাল হ্যাকিং। হোপফুলি এটা আপনারা সবাই জানেন যে হ্যাকার আর ইথিক্যাল হ্যাকারের মধ্যে পার্থক্য। আবার বিভিন্ন ধরনের ক্যাটাগরি কিন্তু আছে। এই যে আমরা সাবডোমেইন যেগুলো দেখলাম, ব্ল্যাক হ্যাট হ্যাকার, হোয়াইট হ্যাট হ্যাকার, তারপর গ্রে আছে, রেড টিম, ব্লু টিম, পার্পল টিম, বিভিন্ন ক্যাটাগরাইজ করা হয়েছে না? এগুলো কিন্তু মেন ডোমেইন থেকে এগুলো আলাদা আলাদা করা। আপনি আমি সাইবার সিকিউরিটি পড়ব, সাইবার সিকিউরিটি সম্পর্কে কনস্টিটিউশন কি আছে সেটা আমাদের জানা প্রয়োজন। আপনি মনে করেন বাংলাদেশে কোনো একটা ব্যাংকের ওয়েবসাইটে আপনি একটু টেস্ট করার জন্য ঢুকলেন, এসকিউএল ইনজেকশন করা যায় কিনা, কোনো ভালনারেবিলিটিস আছে কিনা, সেগুলোর জন্য আপনি এখানে অ্যাক্সেস করতেছেন। এই রাইট কি আপনার আছে? এক্সিস্টিং ল এন্ড রেগুলেশন যেটা আছে, সাইবার সিকিউরিটি অ্যাক্ট যেটা আছে, সে অনুযায়ী আমি এটা কাজ করতে পারি। আচ্ছা, বাংলাদেশ ব্যাংকের যে হ্যাকিংটা হয়েছিল, এটা তো আমরা জানি নাকি? একটা সিনেমা হয়েছে না, কি নাম এটা? $1 billion হাইস্ট। ওকে, ফাইন, থ্যাংক ইউ। তাহলে এই যে হ্যাকিংটা হলো, এদের কি কোনো সাজা হয়েছে এখনো পর্যন্ত?
না এখন বিচারাধীন আছে। আচ্ছা, এদের কেন বিচারাধীন আছে বা এখনো সাজা কেন হয়নি জানেন? কারণ হচ্ছে যে ওরা হচ্ছে যে মানে ফিজিক্যালি ওই অ্যাক্সেসিবিলিটি এটা নাই যে এরপরে তো সার্ভ করবে। আর একটা হচ্ছে যে অনেক এই গভর্নমেন্টের কাছ থেকে অন্য গভর্নমেন্টের কাছ থেকে ওরা help পাচ্ছে। যেমন অনেকে বলতেছিল যে কোরিয়ার উত্তর কোরিয়ার থেকে ওদের গভর্নমেন্ট আচ্ছা, তারপরে আপনি একটা বলতেছেন যে কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করছে। সব থেকে মেন সমস্যা যেটা সেটা হলো 2016 সালে যে অ্যাটাকটা হয়েছে এর আগেও কিন্তু বাংলাদেশে বড় বড় অ্যাটাক হয়েছে, সোনালী ব্যাংকে আর অন্য আরেকটা ব্যাংকে অ্যাটাক। তখন আসলে আমরা চুরি বলতে মূলত কোনো একটা ফিজিক্যাল জিনিসকে বোঝাইতাম, যে ডেটা চুরি করা যায়, সফট কোনো কিছু, এখানে লজিক্যালি কোনো কিছু কাজ হচ্ছে, এটার জন্য কোনো বিচারের সাজা কি হবে সেটা আইডেন্টিফাই করা ছিল। ওয়ান অফ দ্য মেইন রিজন যেটার কারণে আসলে পর্যন্ত এখনো পর্যন্ত আমরা এই বিচারটা আমরা পাই নাই। আমরা মোটামুটি সাইবার সিকিউরিটি সম্পর্কে একটু জানলাম এবং আমরা এটাও জানি যে ডেটা যেটা, এই যে আমরা র ম্যাটেরিয়ালস অফ ইনফরমেশন যেটা, তিনটা স্টেজে আমরা থাকি। এটা তাই না? তিনটা স্টেজ কি কি? ডেটা এট রেস্ট, ডেটা ইন মোশন অথবা ডেটা ইন ট্রান্সমিট অথবা ডেটা ইন প্রসেস। এগুলো তো আমাদের ক্লিয়ার নাকি? অনেকের কাছে হয়তো ক্লিয়ার হবে না, বাট মেন কনসেপ্টটা আপনাদেরকে একদম ভেরি ক্লিয়ার করতে হবে। আপনি সাইবার সিকিউরিটি এসে ধমাধম আপনি চিন্তা করলেন ইথিক্যাল হ্যাকিং নিয়ে কাজ শুরু করবেন, অ্যাটাক করবেন, ফেসবুক হ্যাক করবেন, ইমেইলে আপনি ফিশিং করবেন, এসকিউএল ইনজেকশন করবেন, তাহলে কিন্তু আপনার বেসিক জায়গায় যদি আপনার দুর্বলতা থাকে, আপনি মেইন জায়গায় এটা ফিরে আসতে পারবেন না। সব মিলাই আমাদের কাছে সাইবার সিকিউরিটি একটা ইম্পর্টেন্ট বিষয় মনে হচ্ছে, তাই না? স্ক্রিনে মনে হয় খুব ভালো একটা দেখা যাচ্ছে না। সাইবার সিকিউরিটি এখনকার সময়ের জন্য সবথেকে একটা ইম্পর্টেন্ট বিষয়। কারণ কি? ইচ এন্ড এভরি ডে আমরা 5,60,000 নিউ ম্যালওয়্যার আমরা পাচ্ছি। এই যে একজন বললো না, যে উনি বললেন যে উনি হচ্ছে ম্যালওয়্যার ডেভেলপমেন্টের কাজ করতেছেন, ম্যালওয়্যার তৈরিতে কাজ করতেছেন। তো এরকম ওয়ার্ল্ডে প্রতিদিন 5,60,000 নতুন নতুন ম্যালওয়্যার, নতুন নতুন ভাইরাস, এগুলো ইন্ডাস্ট্রিতে আসতেছে। এটা হিউজ সংখ্যা না? এবং আরেকটা কনসার্নিং ইস্যু হলো যে বর্তমানে প্রায় ওয়ার্ল্ডে 1 বিলিয়ন ম্যালওয়্যার আছে, 1 বিলিয়ন ম্যালওয়্যার। এই ম্যালওয়্যার, এই চোরগুলোকে যদি আমরা প্রোটেক্ট করতে চাই, তাহলে আমাদের কি প্রয়োজন? আমাদের সিকিউরিটি প্রয়োজন। এখন যদি সিকিউরিটি এরকম হয় যে আসলে মানে দেখানোর মতো, আর তাহলে তো চোর ধরা যাবে না। চোর ধরা যাবে? এই জন্য দেখেন এখানে আরেকটা বিষয় আসছে যে একটা সার্টেন টাইম পর্যন্ত কিন্তু আমরা এই যে আমরা অ্যাটাক গুলো হতে, এগুলো মানুষ মানে উৎসাহ পেত অথবা এখান থেকে খুশি হতো, ভালো লাগতো, এই বিষয়গুলো থেকে তারা এই অ্যাটাক গুলো করতো। কিন্তু নাওএডেজ এখন ফাইনান্সিয়ালি একটা অর্গানাইজেশন আর একটা অর্গানাইজেশনকে অ্যাটাক করার জন্য এখন র‍্যানসম দিয়ে থাকে, যেটাকে আমরা বলছি র‍্যানসমওয়্যার অ্যাটাক। আমার ডেটাগুলো এনক্রিপ্ট করতেছে এবং সেটা প্রতি মিনিটে 4টা করে কোম্পানি এই র‍্যানসমওয়্যার অ্যাটাকের সম্মুখীন হচ্ছে এবং হিউজ পরিমাণে। এটা শুধুমাত্র যে অর্থনৈতিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি তা নয়। একটা হসপিটালে যদি অ্যাটাক হয়, তাহলে আমাদের এই অ্যাটাকের কারণে কি হচ্ছে, আমার পেশেন্ট যারা আছে, ডক্টরের লিস্ট যারা আছে, সব একটা বড় ধরনের ডিজাস্টার কিন্তু এখানে হয়। কারণ আমরা ট্রিটমেন্টটা দিতে পারতেছি না, আমার প্রিভিয়াস রেকর্ড গুলো আমরা পাচ্ছি না। এটা একটা অর্গানাইজেশনের জন্য খুব ক্ষতিকর। যার কারণে এই বিষয়গুলোর কারণেই মূলত আমাদের এখন টপিক চলে আসছে যে সাইবার সিকিউরিটি হলো একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং এইগুলো নিয়েই একেবারে ইনিশিয়াল লেভেল থেকে যদি আমরা কাজ করতে চাই, তাহলে এই সিটিএফ যে ক্যাপচার দ্য ফ্ল্যাগ, এইটা খুব ইম্পর্টেন্ট। আমরা রিয়েল লাইফে যদি দেখি, দেখবেন যারা মেডিকেলে পড়াশোনা করে তারা কি করে,
ক্লাসের পরে কিন্তু তাদের ওই ডক্টরের পিছনে যাওয়া লাগে, এর পায়ে একটু হাত দেয়, ব্যথা আছে কিনা বাবা, খুব সুন্দরভাবে কিন্তু জিজ্ঞেস করে, তাই না? অথবা আমরা যারা ইঞ্জিনিয়ারিং এ করি, আমাদের প্রতি সেমিস্টার প্রতি কি থাকে, ল্যাব থাকে, সেখানে আমাদের প্র্যাকটিস করতে হয়। সাইবার সিকিউরিটির জন্য ঠিক সেম সিনারিওটা হলো এই সিটিএফ, ক্যাপচার দ্য ফ্ল্যাগ। এই সিটিএফ সম্পর্কে আমরা একটু দেখি যে সিটিএফটা কি। সিটিএফ সম্পর্কে কেউ একজন একটু বলেন যে আসলে সিটিএফ বলতে আমরা কি বুঝি, বা সিটিএফ চ্যালেঞ্জ গুলো কি কি? সিটিএফ বলতে আমরা কি বুঝি? সিটিএফটা কি? ক্যাপচার দ্য ফ্ল্যাগ। ওয়ান্ডারফুল। এখন যদি বলি যে ক্যাপচার দ্য ফ্ল্যাগ কি, তখন বলবেন যে ফ্ল্যাগকে ক্যাপচার করা। আমরা একটু সাউন্ড দিয়ে হয় না, হ্যাঁ সাউন্ড আছে। স্ক্রিন দেখাবো না, স্ক্রিন দেখা স্ক্রিন দেখা যাচ্ছে, স্ক্রিন তো দেখাইতে নিষেধ করছে। স্ক্রিন দেখা যাচ্ছে, কোনো স্ক্রিন দেখা লাগবে না, স্ক্রিন দেখাইতে নিষেধ করছে। এখন বললো স্যার, কোন স্যারে? সদীপ স্যার। স্ক্রিন দেখাইতে নিষেধ। সুন্দর একটা রুম। Participants can learn how to communicate effectively, delegate tasks, and work together towards a common goal. These competitions often bring together participants from various backgrounds, including students from schools from all across America. Competitions are often designed to be challenging and competitive, which can be motivating for participants. By working to solve increasingly difficult challenges and earning points, students can test their skills and push themselves to improve. Overall, cybersecurity CTF competitions offer a fun and engaging way to learn and improve cybersecurity skills, as well as build important collaboration and teamwork skills. Additionally, they provide networking opportunities and a chance to compete in a challenging and rewarding environment. Summary of the video যেটা ক্যাপচার দ্য ফ্ল্যাগ, এটা হচ্ছে গেমিফাইড সাইবার সিকিউরিটি টাস্ক, খেলার ছলে শেখার মতো। এইটার মাধ্যমে কি করা যায় যে একটা সিস্টেম অথবা নিজেদের টেস্ট করা যায়, আমাদের যে স্কিল আছে সাইবার সিকিউরিটি, এই স্কিলটাকে ডেভেলপ করা যায়। আমরা যে জিনিসটা শিখতেছি সেটা প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচে কাজ করা যায় কিনা সেটা একটু দেখাবে। ভিডিওটা হয়তো আপনারা আরো ক্লিয়ার শুনলে বুঝতে পারবেন। এখানে আসলে মেইনলি দুইটা টাইপ, আরো অনেক ধরনের টাইপ আমাদের আছে, থিওরিটিক্যাল বিষয়গুলো আমরা না যাই। তো জিওপ্যারেটে স্টাইল যেটা, এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি আমরা যেগুলো আমরা শিখি, ইন্ডিভিজুয়াল প্রবলেমগুলো আমরা সলভ করি, যেটা এটা এরকম হইতে পারে আপনি বিভিন্ন সাইট যেগুলো আছে এই সাইটগুলো থেকে আমরা নিজেরা নিজেদের স্কিল ডেভেলপ করার জন্য আমরা শিখতে পারি। আরেকটা হচ্ছে আমরা যৌথভাবে, বিশেষ করে লাইভ বা ডাইনামিক এনভায়রনমেন্টে আমরা অ্যাটাক এন্ড ডিফেন্স, বিশেষ করে আমাদের ইনফ্রাস্ট্রাকচার যেটা আছে এই ইনফ্রাস্ট্রাকচারটাকে সিকিউর করার জন্য আমরা এই দুই ধরনের চ্যালেঞ্জ, সিটিএফ যেটা, এই সিটিএফ যেটা আমরা প্র্যাকটিস করে থাকি। তাহলে আপনারা আপনাদের এখানে যেগুলো ইন্ডিভিজুয়াল ভাবে প্র্যাকটিস করতে পারেন সেগুলো কি হবে? প্রথমটা অর্গানাইজেশনের জন্য দেখবেন অনেক সময় আমরা বলি যে ফাইন্যান্সিয়াল ড্রিল হয়, সাইবার ড্রিল, বিজেডি গভসার থেকে যেটা তৈরি করে, এই ধরনের সেলফ মার্কেটিং এর জন্য না,
জাস্ট এইটা দেখালাম, যেহেতু আমার সার্টিফিকেট গুলো এক্সপায়ার হয়ে যাবে, আমার বয়স শেষ, এই জন্য এখানে হচ্ছে যখন আপনি কিছু সার্টিফিকেশন আপনার থাকে সাইবার ড্রিল রিলেটেড, তখন আপনার নিজেরই ভালো লাগবে, নিজেই ইন্সপায়ার হবেন। যখন আপনি প্রতিষ্ঠানের প্রধান থেকে আপনি পাবেন, একটু আগে বললো সাইবার বাংলা থেকে তারা হচ্ছে বাগ বাউন্ডারি করে, নাসা থেকে তারা ভালনারেবিলিটি গুলো বের করতেছে, এগুলো হচ্ছে ইন্সপাইরেশন। এই ইন্সপিরেশন গুলো আপনাকে ওই যে আপনার গ্রামের মানুষ যে আপনাকে বলছে যে সিকিউরিটি গার্ডের চাকরি করে, অথবা যে বন্ধুটা আপনাকে বলছে আমার ফেসবুকটা বা বান্ধবীর ফেসবুকটা একটু হ্যাক করে দাও, এই কষ্টগুলো লাঘব হবে আসলে এই ধরনের সার্টিফিকেশন। আসলে সিটিএ এইটা আসলে সাইবার সিকিউরিটির সাথে কিভাবে জড়িত, কিভাবে আপনি আমি বেনিফিটেড হই। প্রথম যেটা সেটা হচ্ছে আপনার প্রবলেম সলভিং এর মাধ্যমে বিভিন্ন চ্যালেঞ্জ দেওয়া থাকে, এই চ্যালেঞ্জ গুলোকে আমাদেরকে সলভ করতে হবে। এই চ্যালেঞ্জ গুলো সলভ করার জন্য আমাদের বিভিন্ন এরিয়াতে, যেমন আপনি হয়তো কোনো একটা এরিয়াতে আপনি কাজ জানেন আর একটা জানেন না, তো আপনি প্রবলেম গুলো যখন সলভ করতে থাকবেন তখন ওয়ান বাই ওয়ান একটার পরে আরেকটা আপনি এটা সলিউশনটা আপনি বের করতে পারবেন। সেকেন্ডলি আপনি যে এরিয়াতে কাজ করতে পারেন, যে আপনার টেকনিক্যাল নলেজ যেটা, এই নলেজটাকে আপনি একটু রিশাফল করতে পারবেন। আপনি যেগুলো শিখছেন, যেগুলো জানতেছেন, এইগুলো আসলে কোনো ইনসিডেন্ট যদি হয় তখন আপনি এইগুলোর ব্যবহার, এগুলো কাজে লাগাইতে পারবেন কিনা সেটা আপনি করতে পারবেন। এবং থার্ড নাম্বার যেটা আমরা যে ভিডিওটা দেখলাম, যে একটা কোলাবোরেশনের মাধ্যমে আমরা এগুলো সলভ করতে পারি, একটা বেটার ডিসিশনে আমরা আসতে পারি। স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে যে আমরা ইউনিভার্সিটিতে যারা আছি, যদি আমরা একটা গ্রুপ করি, গ্রুপ ওয়াইজ যদি আমরা এরকম সিটিএফ খেলাতে ন্যাশনাল সাইবার ডে হোক, ইন্টারন্যাশনালি হোক, আপনারা দেখবেন যে গুগলে সার্চ দিলে প্রচুর পরিমাণে বাইরের কান্ট্রি গুলোতেও কিন্তু সিটিএফ খেলার সুযোগ থাকে। ওই জায়গায় ওই প্ল্যাটফর্ম গুলোতেও আমরা কাজ করে আমরা আমাদের স্কিলটা আমরা ডেভেলপ করতে পারি। এখানে আমি কিছু তিনটা লেভেল আসলে আমরা বলতেছি, যে আপনি যদি ফার্স্ট লেভেল থেকে স্কিপ করে সেকেন্ড লেভেলে যান, ডেফিনেটলি আপনি নিজেকে আসলে প্রফেশনাল কোন সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট অথবা স্পেশালিস্ট হিসেবে আপনি নিজেকে আত্মপ্রকাশ করতে পারবেন। আপনি দেখবেন যে বাংলাদেশে বিশেষ করে যারা প্রফেশনাল সাইটগুলো ইউজ করে, লিঙ্কডইন, সেখানে আপনি দেখবেন যে লিঙ্কডইনে কি আছে, সাইবার সিকিউরিটি নিয়ে যারা কাজ করে ম্যাক্সিমাম কি সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট, না 10%। সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট, এই স্পেশালিস্টটা লিখতে পারে কারণ একজন এমবিবিএস ডাক্তার, সে স্পেশালিস্ট লিখে কত বছর পরে, অনেক বছর পরে। ইনিশিয়াল লেভেলে এখন দেখবেন যে অনেক টিভিতেও টক শো হয়, মানে অমুক ব্যাংকের সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট, এই পজিশনে স্পেশালিস্ট। এইটা বলার কারণে কি হয়, মানুষ যখন দেখে যে একজন স্পেশালিস্টের অবস্থায়, তখন মানুষ আগ্রহ হারায় ফেলে জায়গাগুলোতে কাজ করার জন্য। অনেকেই আমার মতো হয়তো সারা জীবন লেগে যে আমরা লার্নার, প্র্যাকটিশনার, সাইবার সিকিউরিটি আমরা প্র্যাকটিস করি বা আমরা দেখি, শেখার চেষ্টা করি। স্পেশালিস্টটা আসলে আমরা এমন কোন ভাবে আমরা এটা করবো না যে আসলে আমার নলেজ অনুযায়ী আসলে আমাদের এই সার্টিফিকেটটা যখন বড় হয়ে যায় তখন কি হয়, তখন আর চাকরি হয় না। বাইরের দেশগুলোতে এরকম শুনছি যাদের পিএইচডি হোল্ডার, তাদের নাকি চাকরির খুব সমস্যা, কারণ তারা মনে করে যে আসলে এরা চাকরি দেবে কিনা, মানে করবে কিনা, তো চাকরি দেওয়ার মতো লেভেলে। আমি ভেরি রিসেন্টলি একটা জায়গায় একজন প্রফেসরের সাথে কথা বললাম যে আমি সাইবার সিকিউরিটিতে পিএইচডি করতে ইন্টারেস্টেড। তখন সে আমাকে রিপ্লাই দিল, আসলে আমরা আমাদের জুনিয়র কলিগ খুঁজতেছি। তখন আমি একটু লজ্জা পাইলাম যে আমি অনেক সিনিয়র হয়ে গেছি, 40 ইয়ার্স, মানে ওরা বুঝতে পারছে যে এটা এই মালটা ফুল এক্সপায়ার, তাই না? এরকমই মনে করছে নাকি? তারা কিন্তু মনে করছে এটা এক্সপায়ার, এবং খুব নির্লজ্জ, মানে আমার খুব লজ্জা পাইছি। তারা কিন্তু বলছে যে আসলে আমরা জুনিয়র কলিগ খুঁজতেছি। এটা হলো আপনাদের লাইফের জন্য এখন সব থেকে মানে পারফেক্ট একটা সময়। আপনাদের ভাইস চ্যান্সেলর খুবই ডাইনামিক একজন স্যার, অনেক আগে থেকে স্যারের সাথে আমার মানে পরিচয়, একসাথে অনেক রিসার্চ করছে, কিছু পেপারও বের হয়েছে স্যারের সাথে। স্যারকে একটা জিনিস বললাম শুধু, যে ভুলটা আমরা করছি আমাদের এই
মানে মিডল এজে এসে আমরা যে পাবলিকেশনের কথা চিন্তা করতেছি, এই পাবলিকেশনটা আসলে আপনাদের এই লেভেলে করা উচিত। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার প্রত্যেকটা বছরে একটা করে পাবলিকেশন করা উচিত কিওয়ান জার্নালে। তাহলে আপনারাই আসলে রিসার্চ জিনিসটা কি, কিভাবে করতে হবে সেটা আপনি বুঝতে পারবেন। তো তিনটা লেভেলে মূলত আপনি কাজ করতে পারেন। তিনটা লেভেলের জন্য সার্টিফিকেশনও আছে। রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আসলে আমরা যেমনটা দেখি, এই যে আমরা কয়েকটা ডোমেইন দেখলাম, এই ডোমেইন গুলোকে আসলে বড় লেভেলে আমরা করছি, যেমন ইনসিডেন্ট রেসপন্স, পেনিট্রেশন টেস্টিং, ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট, থ্রেট হান্টিং। আপনার ডিজায়ার যেটা আপনি কমফর্ট ফিল করেন, যেটা আপনি এনজয় করেন, সেই ধরনের টপিকস নিয়ে আপনাদের স্টাডি করা হবে। সাইবার সিকিউরিটি এই অনেক বড় এরিয়া। এই এরিয়াগুলোতে আপনার হয়তো মনে হইতে পারে, আচ্ছা আমি তো সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করতেছি, তো আসলে আপনার ফিউচার কি বাংলাদেশে, আপনাকে কি শেখা উচিত, সেটা কোথা থেকে পাবেন আপনি? যেমন মনে করেন যে আপনি জুনিয়র পেন টেস্ট, জুনিয়র পেনিট্রেশন টেস্টিং, অথবা একটা ব্যাংকে ইথিক্যাল হ্যাকার নেবে, আপনার কি শেখা উচিত, সেটা কোথা থেকে পাবেন আপনি? কোন সিলেবাস থেকে আপনি পাবেন? কারো ধারণা আছে? এনিওয়ান? এক্স্যাক্টলি, জব রিকোয়ারমেন্ট। আপনি যে এরিয়াতে কাজ করতে চান, আপনার উচিত ওই রিলেটেড যে জব সার্কুলার গুলো আছে এইখান থেকে দেখতে হবে যে আসলে তাদের রিকোয়ারমেন্ট, তারা কি চায়। আপনি যখন এটা বের করতে পারবেন, সেই অনুযায়ী নিজেকে প্রিপেয়ার করেন। রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন, রিয়েল ওয়ার্ল্ড সফটওয়্যার যেগুলো, সেগুলো সম্পর্কে আপনি জানেন। আপনি নিজে সফটওয়্যারের জন্য বা হ্যাকিং এর জন্য আপনি ল্যাব সেটআপ করতেছেন, সবকিছু করতেছেন, কিন্তু ফিল্ডে যে আপনাকে কোশ্চেন করতেছে একরকম। এবং অনেক সময় আমরা ইন্টারভিউ করে মাঝে মাঝে থাকি, যখন এরকম জিজ্ঞেস করি তখন বলে আসলে আমরা প্র্যাকটিক্যাল কাজে বিশ্বাসী, প্র্যাকটিক্যাল কাজ করি, আমরা আসলে থিওরিটিক্যাল এত কিছু ভালো জানি। এন্ড অফ দ্য ডে উই হ্যাভ টু সাবমিট দ্য রিপোর্ট টু দ্য টপ ম্যানেজমেন্ট, তাই না? ম্যানেজমেন্ট যে আমাকে পয়সা দিবে, যে আমাকে চাকরি করাবে, সে কি চায়? সে একটা রিপোর্ট দেখতে চায়। ওই রিপোর্টের ল্যাঙ্গুয়েজটাও আপনাকে জানতে হবে। আপনি যখন এই ডেটা অ্যানালাইসিস করে একটা ইনফরমেশন বের করবেন, এইটার জন্য কিন্তু আপনার কিছু কোয়ালিটি আপনার মধ্যে থাকা উচিত। আমরা পপুলার সিটিএম প্ল্যাটফর্ম যেটা, সেটা ইজিলি আপনি গুগল করলেও পাবেন। সবথেকে বেস্ট ট্রেনার হচ্ছে চ্যাটজিপিটি। সার্চ করলেই অনেক কিছু পাবেন, অনেক ইনফরমেশন ভুল দিবে। আপনি আরেকটার সাথে একটু কম্পেয়ার করবেন। আপনি যেমন মনে করেন কিভাবে ভুল দেয়, আপনি একটা কোশ্চেন দিলেন যে প্লিজ প্রিপেয়ার এ কোশ্চেন অন ইথিক্যাল হ্যাকিং, সে একটা কোশ্চেন তৈরি করলো এবং সে একটা আনসারও দিল। জাস্ট ফর এক্সাম্পল আনসার হলো এ। আপনি ওকে এখন লিখেন ওই কোশ্চেনটা দিয়ে বলেন যে হয় কারেক্ট আনসার ইজ বি, সে কিন্তু ঘুরাই ফিরাই বি কে জিতাই দেবে, বি কে কারেক্ট করে দেবে, কিন্তু অ্যাকচুয়াল আনসার কোনটা? এ। তাকেও কনফিউজড করে দেওয়া যায়। আমরা সিটিএফ চ্যালেঞ্জের জন্য আসলে সাকসেসফুলি নিজেদেরকে ডেভেলপ করতে চাই, আমরা যদি প্যারামেডিক্যালে ডাক্তারদের মতো যদি আমরা নিজেরা শিখতে চাই, তাহলে আমাদের ছোট থেকে চিন্তা ভাবনাটা শুরু করতে হবে। একটা টিম, ইন্ডিভিজুয়াল, ডিসকাশন, এইভাবে যদি আমরা নিজেদেরকে এক্সপ্লোর না করি, আপনি বিউবিটিতে আপনি সিটিএফ এর চ্যাম্পিয়ন হলেন, এটা থেকে আরো ভ্যালু ক্যারি করবে যখন আপনি ইন্টার ইউনিভার্সিটির মধ্যে আপনি নিজেকে ভালো কিছু করবেন। তার থেকে আরো ভালো করবে যে ন্যাশনাল লেভেলে যে সাইবার ড্রিল হয়, সেখানে আপনি ভালো একটা পজিশন হোল্ড করবেন। এবং আরো ভালো হবে যখন আপনি ইন্টারন্যাশনালি আপনার একটা ফিগার থাকবে, ইন্টারন্যাশনালি আপনি নিজেকে আইডেন্টিফাই করতে পারবেন যে আপনি এখানে ভালো কিছু করতে পারবেন। সো ইন্ডাস্ট্রিতে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এই ধরনের থ্রেট গুলো আমরা দেখি, এবং এই থ্রেটের জন্য আমরা বিভিন্ন ধরনের প্রোটেকশন মেকানিজম যেগুলো আছে এগুলো আমরা অ্যাপ্লাই করে থাকি। যেমন
একটু হোল্ড করে না। আমি একটা রিপোর্ট দেখাচ্ছি, জাস্ট 1 or 2 years ago এই রিপোর্টটা পাবলিশ করছে ডেইলি স্টার। ডেইলি স্টারে খুব মনোযোগ দিয়ে শুনবেন, আসলে বাংলাদেশের সিনারিওটাই আসলে ফুটে উঠছে। এইখানে দেখেন যে বাংলাদেশের যে অ্যাটাক গুলো হচ্ছে, সাইবার অ্যাটাক ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনের জন্য, এইখানে প্রায় 27% অ্যাটাক হচ্ছে ভেন্ডরের মাধ্যমে। ভেন্ডর বলতে যারা আমাদেরকে সার্ভিস দেয়। আপনি একটা কম্পিউটার কিনছেন, এই কম্পিউটারের মধ্যেই আসলে ভেন্ডর একটা ম্যালিশিয়াস সফটওয়্যার ইনস্টল করে দিচ্ছে। এটা কিন্তু রিপোর্টের মধ্যে চলে আসছে। আরেকটা অংশ দেখেন, এখানে হচ্ছে ইন্টারনাল এমপ্লয় যারা আছে 16% এর মতো ইন্টারনাল এমপ্লয়দের মাধ্যমে অ্যাটাকটা হচ্ছে। ইন্টারনাল এমপ্লয় 16%, এর অর্থ এটা যে এরা সবাই খারাপ। দুইটা কারণে ইন্টারনাল অ্যাটাক গুলো হয়। একটা কারণ হলো ডিউ টু দ্য ল্যাক অফ নলেজ, তাদের জ্ঞানের স্বল্পতার কারণে ওই বিষয়টার সম্পর্কে ওনারা পারদর্শী না। আর একটা কারণ যেটা, সেটা হলো এমপ্লয় যারা আছে তাদের মধ্যেও কিছু দুষ্টু প্রকৃতির এমপ্লয় থাকে, অর্গানাইজেশনের ডেটা তারা লিক করে দেওয়ার চেষ্টা করে, ক্ষতি করে, কম্পিটিটরের কাছে সেল করে দিচ্ছে। এই দুইটা কারণে মূলত আপনার এই অ্যাটাক গুলো হয়। আমরা ইনফরমেশন সিস্টেমস এর মধ্যে একটা পার্ট ছিল কি পিপল, সেখানে কিন্তু আমার লোকেট করা এখানে সুযোগ আছে। বাংলাদেশে আপনি যখন সাইবার সিকিউরিটি নিয়ে আপনি চাকরির জন্য যাবেন, সেখানে আপনি একেবারে টোটালি দেখবেন যে ডিফারেন্ট সিনারি। প্রথমত জবের অপরচুনিটি খুবই কম, মার্কেটিং এর সংখ্যা অনেক বেশি। মার্কেটিং বলতে কি, গভর্নমেন্ট থেকে বলছে আমার এত রেভিনিউ আসতেছে, এত টাকা আমার এখানে ইয়ে হচ্ছে। আসলে রিয়েল সিনারিও যেটা, সেটা কোনো মতেই এরকম না। আপনি বিদেশের একটা রিমোট জব করবেন, এটা এত সহজ না। কোন একটা দেশ, কোন একটা অর্গানাইজেশন আপনি আননোন একজন এমপ্লয়, আপনাকে ওই তাদের অর্গানাইজেশনে কাজ করতে দেবে সিকিউরিটির এই ডিপার্টমেন্টে, বিষয়টা এত সহজ না। তাহলে সার্কুলার গুলো কিসের জন্য? সার্কুলার গুলো তাদের অর্গানাইজেশন গুলোর জন্য সেলফ মার্কেটিং। একটা অর্গানাইজেশন দিচ্ছে যে আমি ইথিক্যাল হ্যাকার দিব, আপনারা জাস্ট আপনার সিভি শেয়ার করেন বা আপনি অ্যাপ্লাই করেন। দুইটা কারণে নিয়ে থাকেন। একটা কারণ হলো যিনি হায়ার করতেছে উনি হয়তো সাইবার সিকিউরিটিতে কাজ করে, আপনার ভালো একটা সিভির ফরম্যাট দরকার। আরেকটা যেটা, যে আসলে এটাও হইতে পারে আপনার একটা সোশ্যাল ইঞ্জিনিয়ার, এইভাবে ডেটাগুলো কালেক্ট করতেছে। কিন্তু রিয়েল সিনারিও যেটা, আপনি দেখবেন যে এরকম ধরনের কোনো ইয়ে নাই। বাংলাদেশে হাতে কোনো একটা দুইটা অর্গানাইজেশন আছে যারা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে। তাহলে এই যে হিউজ সংখ্যা আমরা সাইবার সিকিউরিটি নিয়ে পড়তেছি, এটা আসলে আমরা কোথায় অ্যাপ্লাই করব? আপনার তো অন্য কোনো নলেজ নাই, আপনি তো রাত জেগে জেগে আপনি শিখছেন, আপনি নিজেকে প্রিপেয়ার করছেন, আপনি জবের অপরচুনিটি পাচ্ছেন। সব থেকে বেটার হলো আপনি যে জিনিসটা শিখবেন সেটাই আসলে আপনি ইন্টারনেটে কোথাও কোনো কাজ পান কিনা সেই সময় থেকে আপনার ট্রাই করতে হবে। যে আপনি প্রথমে ফার্স্ট ইয়ারে একটা জিনিস শিখেন, ওইটা রিলেটেড আপনি জব সার্চ করেন, তাহলেই আপনি আসলে নিজেকে প্রিপেয়ার করতে পারবেন যে আপনি কারেন্ট ইন্ডাস্ট্রির কাজের জন্য আপনি ফিট কিনা। আমরা তিনটা রিজন ডেইলি স্টার, এখানে লিংকটাও দেওয়া আছে, দেখবেন তিনটা রিজন তারা এখানে ফাইন্ড আউট করছেন যে এই তিনটা কারণে মূলত আমাদের ইন্ডাস্ট্রিতে এই হ্যাকিং এর শিকার হয় আমরা। ফার্স্ট নাম্বার যেটা, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট টোটাল সিস্টেম সিকিউর করতে চায়, কিন্তু ম্যানেজমেন্টের 1 টাকা ইনভেস্ট করতে চায়। এবং বাংলাদেশের ম্যানেজমেন্টে যারা আছে, যেমন দেখবেন যে কিছুদিন আগে আমাদের এই যে জাতীয় পরিচয় পত্রের
যেটা আপনার জন্ম মৃত্যু নিবন্ধনের যে ডেটাটা লিক হলো, ম্যাক্সিমাম ম্যানেজমেন্ট নির্লজ্জ ভাবে মিথ্যা কথা বলে। কিভাবে? আপনাকে বলতেছে যে আপনার ডেটা তো ব্রিচ হয়েছে, আপনার ওয়েবসাইটে এই ধরনের হ্যাক হয়েছে, এটা দেখা যাচ্ছে না, এটাই করা যাচ্ছে। শুনুন না, ইচ এন্ড এভরিথিং ইজ ফাইন। কিছু কিছু মন্ত্রী দেখবেন 2-4টা ইংরেজি শিখে তারা ইংলিশে কথা বলে, সাইবার সিকিউরিটি নিয়ে ইংলিশে কথা বলে, বিদেশিদের সাথে টক করে। বাট আপনি দেখবেন যে এই সাইটগুলো ভালনারেবল একটা সাইট। এর মেন কারণ কি? মেন কারণ হলো বাসে যাওয়ার সময় দেখবেন লেখা থাকবে 999 টাকায় ওয়েবসাইট ডেভেলপ করুন। 999 টাকা আপনার অর্গানাইজেশনের ওয়েবসাইট দেন। এই ওয়েবসাইটের কোয়ালিটি আর যে ব্যক্তি 4 বছর ধরে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করলো অথবা সাইবার সিকিউরিটি নিয়ে পড়াশোনা করলো, ডেফিনেটলি তার এটা আলাদা হবে কিনা? এক গ্রামে এক ডক্টর ছিল, মানে হাতুড়ে ডাক্তার যেটা আমরা বলি, সব ধরনের কাজ করে, ঠান্ডা জ্বর থেকে শুরু করে অপারেশন রিলেটেড সবকিছু সে, এবং ভালো। গ্রামে একজন এমবিবিএস ডাক্তার আসছে নতুন পাস করে, আর ওখানে আসলে রোগী হয় না। সে চিন্তা করছে যে ভালোই বিপদে পড়লাম, ফ্যামিলিরও চাপ আছে যে কি পড়াশোনা করছো, হাতুড়ে ডাক্তার তোমার থেকেও বেশি ইনকাম করে, তোমার কাছে রোগী আসে না। এমবিবিএস ডাক্তার একদিন তার কাছে গিয়ে বলছে, এই যে আপনি যে অপারেশন গুলো করেন না, এখানে শিরা থাকে, এটা নার্ভ, এটা যদি কেটে যায় মানুষের প্যারালাইজড হয়ে যায়, এখানে কাটলে মারা যায়। স্বাভাবিকভাবে সে এতটা ভয় পায় নাই। পরে যখন অপারেশন করতে যায় তখন তার একটু ডিস্টার্ব ফিল করতেছে, মানে হাত কাঁপতেছে যে আসলে কি হয়ে যায় না যায়। পরের দিনে আর এক ডোজ দিছে, আর আবার কিছু বলে আসছে। এরপর থেকে সে বলছে এই সব কাজ আমি পারবো না, ওই এমবিবিএস ডাক্তারের কাছে। এই জিনিসটা আসলে বোঝাইতে হবে আমাদের ম্যানেজমেন্টের কাছে। ম্যানেজমেন্ট সবসময় কাকুলি ফার্নিচার চায়, তাই না? কারণ কি? ইনভেস্ট করবে না, সব থেকে ভালো জিনিসটা চাই না। ম্যানেজমেন্টকে আসলে এই সেশন গুলো করতে হবে, ইন্ডাস্ট্রির সাথে যত কোলাবোরেশন করা যায় তত আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য সব থেকে এটা মানে সুখকর হবে। আমরা বিভিন্ন লেয়ারে আসলে সিকিউরিটিটা আমরা মানে এনশিওর করি, যেহেতু আমার একটা পর্যন্ত সেশন, আমি খুব বেশি ইয়ে করবো না। আমার প্র্যাকটিক্যাল লাইফে যেটা মনে হয়েছে যে আসলে যেভাবে সাইবার সিকিউরিটিটা প্র্যাকটিস করা উচিত, প্রথমত আমি যেটা বললাম যে আপনারা এমন কোন পাথ বেছে নেবেন না যে পাথটা 40 বছর বয়সের পরে আপনি অন্যের সাথে ফাইট করতে পারবেন না। আপনি ইনিশিয়াল থেকে শুরু করবেন, বাট কন্টিনিউয়াস আপনাকে আপডেট করতে হবে। সাইবার সিকিউরিটি কিন্তু ম্যানেজারিয়াল পোস্টের জবগুলো আপনাকে সিকিউর করতে হবে, তা না হলে সারা জীবন ওই যে আপনি সিটিএফ করতেছেন, ছবি দেখতেছেন, মুভি দেখতেছেন, এইভাবে টাইমটা শেষ হয়ে যাবে। তো আপনাকে প্রথম রিকোয়ারমেন্ট যেটা, আপনাকে যেটা শিখবেন, যেটা ইনফরমেশনের পার্থক্য এরকম শুধু না, প্রত্যেকটা টার্ম টার্মিনোলজি যেগুলো আছে, হিউজ একটা কিন্তু এরিয়া কিন্তু সাইবার সিকিউরিটি, আমরা ডোমেইন গুলো একটু দেখতেছিলাম। সেকেন্ড যেটা, সেটা হলো আপনার টেকনিক্যাল যে বিষয়গুলো আছে, যেমন রিলেভেন্ট টেকনিক্যাল এবং সফট স্কিল যেগুলো প্রয়োজন, সেগুলো আপনাকে একটু দেখতে হবে। বই পড়ার অভ্যাসটা করতে হবে, পিডিএফ হোক বা আলাদা জিনিস হোক। সবসময় আমরা কি দেখি? চিটশিট। সবসময় দেখি চিটশিট, অথবা বন্ধুরা বলি একদম স্পেশাল নোট আছে কিনা, এরকম বলি না যে একদম স্পেশাল নোট আছে কিনা, এত কিছু পড়ার সময় নেই। আপনি তখনই একটা জিনিসের সলিউশন দিতে পারবেন যখন অনেক বড় এরিয়াতে আপনি, আমরা শুনছিলাম বারাক ওবামা 1 মিনিট 5 মিনিটের একটা বক্তব্য দেওয়ার জন্য কত ঘন্টা প্র্যাকটিস করতে? 25 ঘন্টা। 5 মিনিট স্টেজে একটা কথা বলতে এর জন্য 25 ঘন্টা। আর বাংলাদেশে মন্ত্রীরা একটা বক্তব্য দেওয়ার জন্য কত সময় প্র্যাকটিস করে?
স্টেজে এসে স্টেজ কাঁপানো বক্তা, এটা হচ্ছে পার্থক্য। আমাদের এডুকেশন যেটা, এটাও কিন্তু একদম রাজনৈতিক যে অবস্থায় আছে আমাদের শিক্ষা ব্যবস্থা ঠিক সেরকম। অনেক হয়তো আমরা বলি যে আপনি দেখেন বাংলাদেশে সাইবার সিকিউরিটি ওপেন করছে না অনেকগুলো ইউনিভার্সিটি থেকে আমার ক্লাস অফার ছিল, কিন্তু আমি ক্লাস নিতে পারি। আমি যেহেতু একটা আলাদা এন্টিটিতে আমি চাকরি করি। রিসেন্টলি কয়েকজন দেখলাম আমি প্রফেশনাল যে কোর্সগুলো করাই সেখানে ভর্তি হয়েছে তারা। আমি জিজ্ঞেস করলাম ভাই আপনি কোর্সটা কমপ্লিট করতে পারবেন? ভালো ভালো ইউনিভার্সিটির নাম বললো যে ভাই আমি একটা বছর ধরে সাইবার সিকিউরিটিতে মাস্টার্স করতেছি, এখনো পর্যন্ত আমি কালি লিনাক্সটা আমি সেটআপ দিতে পারি। আপনি এটা কিভাবে নেবেন? ঠিক আছে, আপনার হয়তো মনে হইতে পারে যে ওই লোক মিথ্যা কথা বলছে। আপনি যান না ওই ইউনিভার্সিটিতে একটা কন্টেস্ট দেন বা তাদেরকে বলেন যে আপনি সাইবার সিকিউরিটিতে পড়াশোনা করেন, আপনি এই জিনিসটা একটু বলেন, অথবা আপনি এই ল্যাবটা একটু দেখেন। বলে যে এবছরে আমার ফিশিং লিংকে ক্লিক করে নাই এরকম একজন এমপ্লয়িকে অ্যাওয়ার্ড দিয়েছে। দেখছেন না ফেসবুকে মাঝে মাঝে দেয়। এবং সে বলছে যে আমি গত 5 বছরের মধ্যে আমার ইমেলই ওপেন করি নাই। এটা রিয়েল, এটাই রিয়েল। এই জন্য সাইবার সিকিউরিটিতে আসলে যদি আমরা ক্যারিয়ার করতে চাই, আমি প্রথম দিকে কিছু কথা বলছিলাম যে আমার প্রফেশনাল সার্টিফিকেট প্রয়োজন। এডুকেশনাল যেটা আমরা বলি, আমরা বলি না, আমরা পার্থক্য তো জানি নাকি? যেমন ট্রেনিং, এডুকেশন, অ্যাওয়ারনেস, ইচ আর এভরিথিং ইজ ডিফারেন্ট। প্রত্যেকটার মধ্যে আপনাকে পার্থক্য বুঝতে হবে। প্রফেশনাল সার্টিফিকেশন আপনার একটা স্ট্যান্ডার্ড, একটা ফ্রেমওয়ার্ক দেয়। একাডেমিকের পাশাপাশি প্রফেশনাল সার্টিফিকেশন যেগুলো আছে, এই সার্টিফিকেশন গুলো আপনারা যে যত তাড়াতাড়ি পারেন এটা করতে হবে। আমি অ্যাস্টনিশড হয়ে যাই, আপনি যদি দেখেন যে বাংলাদেশের যে ফোর্স আছে, আর্মি, নেভি, তারপরে এত কিছু না বলে বলে যে বিমান, আকাশ, তারপরে আছে আপনার নৌ, রাস্তাঘাট, কোন ধরনের কোন এমপ্লয়ের মাধ্যমে, সরকারি এমপ্লয়ের মধ্যে আপনি পাবেন না যারা সিআইএসএসপি সার্টিফাইড। ইভেন আপনি যদি এটা বলেন তাহলে এটা বোঝেও না সিআইএসএসপি কি, কোন মিনিংও জানে না। বাট আপনি দেখেন না পার্শ্ববর্তী দেশ যারা আছে তাদের আর্মিতে কতজন সিআইএসএসপি হোল্ডার। আমেরিকার কিছুদিন আগে একটা ক্লাস নিয়েছিলাম ওই সিআইএ এর উপর, ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার, নাসাতে। ওইখানে এফবিআই 43 জন মেম্বার ছিল। মোস্ট অফ দ্য পিপল দে হোল্ড দ্য সিআইএসএসপি সার্টিফিকেশন। এই সিকিউরিটি নিয়ে তাদের হাত দিয়ে আসছে, তারাই এগুলো ফলো করে। আপনি যদি কিছুটা শিখতে চান তাহলে তাদেরকে ফলো করতে হবে। এই জন্য প্রফেশনাল সার্টিফিকেশন যেটা, সেটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের সিকিউরিটিটা হলো ঠিক এরকম আর কি। আমি জানি না যে আসলে ছবিটা মনে হয় ভালো দেখা যাচ্ছে না, বুঝতে পারছেন কিনা? সামনে যেটা আছে সেটা জাস্ট লাইক দ্য পোস্টার, স্ট্যান্ডার্ড পোস্টার লাগাই রাখছে। আর পিছনে যিনি আছেন আমাদের এটিএম বুথগুলোতে দেখবেন ঠিক এরকম একটা সিনারিও। This is the main security feature of Bangladesh. This is the main security feature of digital Bangladesh or smart Bangladesh. Trust me or not. আপনার আমার ডেটাগুলো লিক হয়ে যাচ্ছে, অথচ মন্ত্রী, এমপি বা যারা এইটার জন্য সংশ্লিষ্ট তারা কনসার্ন না, কারণ তারা নির্লজ্জ ছিল, বেহায়া আছে, নাথিং এলস। আপনার আমার গুরুত্বপূর্ণ ডেটা, এই ডেটাগুলো আরেক জায়গায় চলে যাচ্ছে। আপনি বিভিন্ন সময় মেসেজ পান না, ইমেল পান না, কিসের জন্য? এইগুলোর কারণে। অস্ট্রেলিয়া থেকে একজন আমাকে বলছে যে ভাই আমার একটা স্টুডেন্টের কাছে কিছু ডেটা আছে, ও সেল করতে চায়। ডেটা ভাই কিরকম ডেটা আছে? বললো যে এখানে প্রায় 2.5 কোটির মতো ডেটা আছে। 2.5 কোটি কি ডেটা আছে ভাই? ওদের মোবাইল নাম্বার, তারপরে ইমেল অ্যাড্রেস, বিভিন্ন প্রফেশনাল কি আছে এটা। তখন ভাই সে কত টাকা বিক্রি করতে চায়?
50,000 টাকা হয়ে যাবে। আপনি চিন্তা করছেন 50,000 টাকায় এই ডেটা প্রোটেকশন অ্যাক্ট, আপনি হয়তো বাংলাদেশের জন্য আপনি এটার কোনো রুলস নাই, নিয়ম নাই, কিন্তু আপনি যখন বাইরের কান্ট্রিতে যাবেন তখন কিন্তু আপনার এইগুলো খুব কনসার্নিং ইস্যু। ওই যে ডাক্তারের মতো আর কি, আপনি কোথাও দেখবেন যে বাইরে অ্যাপ্লাই করতে গেলে আপনি মনে করেন যে আপনার কোনো একটা ডেটা ব্রিচ হয়েছে, আপনার ইমেলের পাসওয়ার্ড হ্যাক হয়েছিল, ওই পাসওয়ার্ড যদি আপনি ইউজ করেন তখন বলবে এইটা হচ্ছে ব্রিচ হয়েছে, তো এই পাসওয়ার্ড ইউজ করা যাবে না। এই টেকনোলজি একদম নরমাল একটা সিনারিও, সেটা তারা ইউজ করে। আমি জানি যে আমাদের দেশে এটা ইউজ করে। অ্যাওয়ারনেসের বিকল্প নেই, যতটুকুই আমরা শিখি সেটা যেন ওইটার সম্পর্কে যেন আমাদের স্পষ্ট ধারণা থাকে। আর সবসময় আমরা মনে রাখবো যে আসলে এখনকার যে যুদ্ধ, ইউক্রেন বলেন, রাশিয়া বলেন, অথবা ফিলিস্তিন বলেন বা আদার্স কান্ট্রি যে যুদ্ধ, এই যুদ্ধ কিন্তু যে বোমার যুদ্ধ যেটার পাশাপাশি সাইবার ওয়ার যেটা, সেটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট। তো আমরা যদি আমাদের ডিজিটাল এটাই করতে চাই, আমরা শর্ট একটা ভিডিও দেখবো, এটাই আমাদের শেষ আজকের। আমি জানি আপনার ক্ষুধার্ত অথবা এটা Your name? John. This is Brianna. Your 10 o'clock is here? Okay, thanks. Give me just a minute. Are you having any computer issues this morning? I don't think so. Because every time I try opening these files, I get some sort of a strange error message. Because I'll have to call the IT department. Get an activity on the client portal. Let's put it up on the screen. I'm on it. Up to the level. It looks up and advanced order attack. It's going from this computer. Let's put a stop to it. Let's go, let's go, let's go. Come on, fellas, come on. Look, just the tick. And confirm, the attack has been blocked and reversed.
your 10 o'clock is here. John, so good to see you. Absolutely looking forward to this. So glad you're in. Oh, me too. Great job, everyone. এতটুকুই মোরাল অফ দ্য স্টোরি কি আমরা যেটা দেখলাম এটা হলো এক একজন এক এক ভাবে এটা ডিফাইন করতে পারে এটা কেউ চিন্তা করবে মানে প্রত্যেকে তার নিজস্ব সাইড থেকে আমি যদি এমপ্লয়ি হই তাহলে আমার শিক্ষণীয় হলো যে আসলে যে কোনো আনঅথরাইজ জায়গায় ক্লিক করা যাবে না আবার আপনি যদি সিকিউরিটির লোকজন হন আপনি চিন্তা করবেন এখানে একটা টিম ওয়ার্কের প্রয়োজন আছে আবার যদি কেউ একটু সিনিয়র হয় সে আবার বলবে যে টিম ওয়ার্কে সবাই কাজ করতেছে একটা বিষয় কিন্তু এখানে কাজ করছে যে একজন লিড দিচ্ছে টিম লিডার সে ভাববে অবশ্যই মেন্টরশিপে প্রয়োজন আছে সব মিলায়ে মোরাল অফ দ্য স্টোরি হলো যে একত্রিত যদি আমরা একসাথে কাজ করি যে কোনো জিনিসকে এটা ওভারকাম করা যায় আমাদের প্রয়োজন যেটা আমরা নলেজ শেয়ারিং এর মাধ্যমে রাইট মেন্টরশিপের মাধ্যমে আমরা সাইবার সিকিউরিটি একটা ক্যারিয়ার করতে চাই যে ক্যারিয়ারের আমরা দেশের কাজে লাগে সেটা এরকম হবে না যে আমরা পড়াশোনা করলাম কিন্তু চাকরি পাচ্ছি না বাইরে যাওয়ার জন্য আমরা ট্রাই করবো এটা না আপনারা নিজেরাই এক একজন এন্টারপ্রেনারশিপ সব জায়গায় একটা কথা বলি আপনি যে জিনিসটা শিখতেছেন এইটা আপনি তখনই ভালোভাবে বুঝতে পারবেন যে আপনি শিখতে পারছেন কিনা যখন আরেকজনকে শেখাইতে যাবেন আপনারা সিএসসি স্টুডেন্ট প্রত্যেকেই একটা করে ইউটিউব চ্যানেল খুলেন আপনি যে জিনিসটা শিখতেছেন এটা মানুষকে শেখান প্রত্যেককে শুধুমাত্র সাইবার বাংলার ব্যবসা থাকবে এটা শুধু যে জিএম ফলকের একটা ব্যবসা থাকবে এটা সবারই একটা ইয়ে থাকবে এবং দেখবেন যে কিছু আপনি দেখবেন যে ভিউ হচ্ছে অনেক কিন্তু সাবস্ক্রিপশন বাড়ে না কারণ কি আমাদের টিম ওয়ার্ক নাই আরেকজনের একটা লাইক দেবো আমি এত মানে এত লাভ করাই দেবো তাকে এটা কিন্তু ভাই আপনি সবসময় ধরেই নিবেন কোনো সাবস্ক্রিপশন এখানে হবে না কোনো লাইক আসবে না শুধু দেখবেন যে ভিউ বাড়ছে এরকম প্রত্যেকেই নিজেরা যতটুকু শেখেন এইটাকে অ্যাপ্লাই করেন এটাই হবে আমাদের শিক্ষণীয় তো these are all about from my side definitely you have a lots of question if you have any question you can raise your hand আপনারা ওপেন স্পেস যে কোনো টাইপের কোশ্চেন রিলেটেড টু সাইবার সিকিউরিটি অর ক্যারিয়ার রিলেটেড আপনারা কোশ্চেন করতে পারেন থ্যাংক ইউ ভেরি মাচ আচ্ছা আপনি যেটা বললেন যে রিমোট জবের ক্ষেত্রে এখন আমার মতো অনেকে আছে যারা রিমোট জব করার ইচ্ছা রাখে তাইলে কি আমাদের এই ইচ্ছাটা কি অনিচ্ছাই থেকে যাবে কিনা যে রিমোট জবের ক্ষেত্রে তারা তাদের একটা ভালো সিভি ফরম্যাট খুঁজে এরকম কিছু তাহলে কি আমরা রিমোট জব পাবো কিনা প্রথম বিষয় হলো বাংলাদেশের রিসেন্টলি যে গভর্নমেন্টের পতন হলো এটা মেন কারণ কি বলেন তো ক্ষমতার অপব্যবহার তারপর দুর্নীতি গুড গভর্নেন্সের মেন তিনটা রেসপন্সিবিলিটিস থাকে তিনটা ট্রাস্ট ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি সরকারের উপর মানুষের ট্রাস্ট যেটা সেটা ছিল ট্রান্সপারেন্সি যেটা দেশের উন্নয়ন খরচ দুর্নীতি এই ট্রান্সপারেন্সি ছিল না এবং গভর্নমেন্ট কোনো অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করতে পারেনি জনগণের প্রশ্নের উত্তর জনগণ পায়নি দ্যাটস ওয়াই গভর্নমেন্টের আপনি খুব ভালো একটা কোশ্চেন আপনি যদি বিদেশি বায়ার বিদেশি অর্গানাইজেশনের যদি আপনি কাজ করতে চান তাহলে কি করতে হবে আপনাকে প্রুফ করতে হবে এখন আপনার কোনো সার্টিফিকেশন নাই আপনার কাস্টমারের রিভিউ ভালো না তাহলে কি আপনি কাজ পাবেন এখন আপনার একটা সার্টিফিকেশন আছে সিজা ইথিক্যাল হ্যাকিং অথবা সিআইএসএসপি দেখবেন তারা ভেবে নিবে এই মানুষটার মধ্যে আর কিছু থাকুক না কেন সে নৈতিকভাবে অনেক ভালো আমরা ওয়ার্ল্ডে যে যত সার্টিফিকেশন করি যত রিসার্চ করি আমাদের মেন টার্গেট কি থাকে জানেন হেল্প টু দ্য কমিউনিটি
কান্ট্রির জন্য, মানুষকে হেল্প করার জন্য মূলত আমরা এই সার্টিফিকেশন, এই পড়াশোনা, এই রিসার্চ এইগুলো করি। সো আপনাকে ওই ক্যাটাগরাইজেশনের মধ্যে নিয়ে যেতে হবে, আপনার ট্রাস্টের জায়গা আনতে হবে। এখন সে ট্রাস্ট করবে কিভাবে? বাংলাদেশে যে অডিট গুলো হয়, এই অডিটে 3টা রিপোর্ট হয়, একই অডিট 3টা রিপোর্ট। একটা হচ্ছে গভর্নমেন্টে দেখানোর জন্য, আর কাস্টমারদের দেখানোর জন্য, আর একটা হচ্ছে অরিজিনাল। কিন্তু রিপোর্ট হওয়া উচিত একটা। আপনার যখন আরো স্টাডি করবেন তখন শুনবেন সক রিপোর্ট। এই সক সিকিউরিটি অপারেশন সেন্টার না, এটাকে বলে সার্ভিস অর্গানাইজেশন কন্ট্রোল রিপোর্ট। ইন্ডিপেন্ডেন্টলি এই রিপোর্টগুলো তারা প্রোভাইড করে। আপনাকে ওই রকম ইনস্টিটিউশন হিসেবে নিজেকে যখন এস্টাবলিশ করতে পারবেন, দেন ইজিলি আপনি রিমোট জবগুলো পাবেন। অনেকটা মনে হয় ইন্টারনেট এরকম ইয়ে নাই, আমি আপনাকে দেখাইতে পারতাম। আপনি দেখবেন আমার অনেকগুলো গ্রুপ আছে, সিআরসি গ্রুপ, সাইবার সিকিউরিটি, প্রফেশনাল, বিভিন্ন ধরনের গ্রুপগুলোর। এই কারণ এখানে একটা ট্রাস্টের জায়গা, মিডল ইস্টের কান্ট্রিতে যারা আছে তারা সাইবার সিকিউরিটি জবগুলো এইভাবে। সব থেকে বড় বিষয় হলো ওরা খুব মানে কিছুটা বাংলাদেশের মতো সবাই সাইবার সিকিউরিটি এক্সপার্ট, চাকরি দেয় কিন্তু অর্গানাইজেশন কাজ করতে পারে। বেতন নেয় মনে করেন যে বাংলাদেশি 10 লক্ষ টাকা, ও কি করে 50 লাখ টাকা দিয়ে আরেকজনকে হায়ার করে বাংলাদেশ, বাকি 9.5 লক্ষ টাকা ওই জায়গাগুলো তো কাজ করতে পারে। যে নতুন বাংলাদেশে একদিনে সম্ভব না, রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, এটা আমরা ভুলে যাই, শুধু ডক্টর ইউনুসের দোষারোপ করি, এটা সুযোগ নাই। নিজে শেখেন, এই জায়গাগুলোকে আপনি প্রুভ করেন, সার্টেনলি ডেফিনেটলি উইল গেট ইট, বাট আপনাকে ওই জায়গায় আপনাকে দিয়ে দেবে। আরেকটা কথা ছিল, সেটা হচ্ছে আপনি বললেন যে সাইবার সিকিউরিটি চাকরির বয়স বা সার্ভিসের বয়স 25 থেকে 40, মানে আপনি আর 1 বছর পর রিটায়ার করবেন। এখন অনেক জব সার্কুলারে দেখা যায় যে ওরা চাই হচ্ছে 10 বছরের এক্সপেরিয়েন্স, 15 বছরের এক্সপেরিয়েন্স। তাহলে আমি এখন আছি মনে করেন যে 24-25-এ, আমার 10 বছরের এক্সপেরিয়েন্স করতে করতে তো আমার 40 হয়ে যাবে, তাহলে তো আমার এক্সপেরিয়েন্স শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। এই জন্য প্রয়োজন যেটা, সেটা হলো যে মানে এই ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন গুলো বা দেশের যে ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশন যারা আছে, এদের সাথে এডুকেশনাল ইনস্টিটিউট যারা বা যারা এই রিলেটেড নলেজ শেয়ার করে, তাদের সাথে একটা বেটার কোলাবোরেশন করা। আপনি দেখবেন কোন একটা এক্সাম যদি বুয়েট নেয়, তাহলে আমাদের একটা অথেন্টিক ইয়ে থাকে যে না, আর যাই হোক এখানে হয়তো দুর্নীতি একটু কম হবে বা হবে না, এরকম না। ওই জায়গায় আসলে যারা সার্কুলার গুলো করে, এই সার্কুলার গুলোতেই প্রবলেম, এইগুলোই প্রবলেম। এই জায়গাগুলোতে আমাদের ইনপুট দেওয়ার সুযোগ আছে, কারণ তারা ওই সিকিউরিটি বলতে ফিজিক্যাল সিকিউরিটি যেটা, এটাকেই তারা একজন সিএসসি স্টুডেন্টকে আপনি যে ফিনান্সিয়াল সেক্টরে যাওয়ার জন্য মানে গাইডলাইন এই আমি যদি আপনাকে এখন বলি যে ভাই আপনি আমাকে একটা হেল্প করেন, আমার 1 লক্ষ টাকা আপনি একটু রেখে দেন, আমি 2 দিন পরে নেব, আপনি আমার টাকাটা কি রাখবেন? যদি পরিচিত হয় তাহলে রাখতে পারি। আচ্ছা, রাখলেও আপনি কি করবেন? প্রথম যাওয়ার সময় কি কি ফেস করবেন এই 2 দিনের? পকেটটা ছেঁড়া কিনা বা আশেপাশে থাকবেন, আপনার কিন্তু আগের মোটিভ আর এখন কিন্তু একদম ডিফারেন্ট হয়ে যাবে। আমি চাই না যে ভুলটা আমি করছি সেই ভুলটা আপনি করবেন। হ্যাঁ, ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন আপনি যেতে পারেন, বাট একটা সার্টেন টাইম পরে। ইনিশিয়াল লেভেলে এটা তো সাইবার সিকিউরিটির কোনো অর্গানাইজেশন না, সফটওয়্যার ডেভেলপমেন্ট ফার্ম না। আপনি যদি ইনিশিয়াল লেভেলে যদি এরকম একটা জায়গায় যান, তখন সারাটা জীবন আপনাকে আসলে অন্যরা ডমিনেট করবে। যিনি সফটওয়্যার ফার্ম থেকে আসছে উনি তো জানে ডেফিনেটলি। এই জন্য ইনিশিয়াল লেভেলে আপনারা যে কোনো ফার্ম, যে কোনো জায়গা থেকে এক্সপেরিয়েন্স নেবেন, দেন আপনাদের উচিত হলো এই ধরনের অর্গানাইজেশন গুলো যেখানে এইভাবে ডেভেলপ করতে পারবেন। আমি হয়তো থিওরিটিক্যালি কিছুটা পড়াশোনা করছি, সময় পেয়েছি, সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে কিছুটা জানছি, আমি জানি যে আমি কতটুকু জানি, তাই না? আমার মতো এইরকম দুর্বল চিত্তের মানুষ হয়ে যে এখন মানে অবসরে কবে যাবে, 40 বছর বয়স কখন হবে, এই চিন্তা করবেন। এই চিন্তা করলে আপনি এ করতে পারেন। ফাইন্যান্সিয়াল সেক্টর ডেফিনেটলি খুব ভালো একটা জব, হোম লোন পাবেন, মাস
25 তারিখে বেতন পাবেন, সবকিছু ভালো, কিন্তু আপনি একটা খাতার মধ্যে বন্ধ হয়ে গেলেন, তাহলে আর আপনার এই সিএসসি পড়া দরকার ছিল না। থ্যাংক ইউ। আর কোনো কোশ্চেন আছে কিনা? বুঝতে পারছেন যে আসলে ভাইকে বেশি প্রেসার দেওয়া যাবে না। আমি আসলে যে কোশ্চেনটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এরকম যে মূলত অনেক প্রফেশনাল সার্টিফিকেট আছে, সিএইচ, আমার জানার মতে সিআইএসএসপি এর সবচেয়ে হায়ার। তো অ্যাজ এ স্টুডেন্ট আমাদের কোনটা পাস করা উচিত, যে সিএইচ নাকি ওএসপি একটা আছে যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল রিকগনিশন। তো আসলে মানে বাংলাদেশের জব পার্সপেক্টিভ থেকে যদি বলি, কানেকশনে না থাকলে আসলে তারা রেফার করে না, অথবা যে জব সার্কুলার বা যেগুলো আমরা পাই সেগুলোতে আসলে অথেন্টিক না সেটা আমরা জানতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের অ্যাপ্রোচটা কি রকম হওয়া উচিত? প্রথমত হচ্ছে সার্টিফিকেশন যেটা, সেটা হচ্ছে বিশাল একটা ক্রাইমের জায়গা। মানে এই যে সার্টিফিকেশন আমরা করি, ইথিক্যাল হ্যাকিং মনে করে, ইথিক্যাল হ্যাকিং যারা পাস করে ম্যাক্সিমাম মানুষের দিকে তাকাইলে আমার মনে হয় কি চোর। কারণ কি? কারণ হচ্ছে ইন্ডাস্ট্রিতে দাম পাওয়া যায়, পার্সেন্ট পাওয়া যায়, ওইটা পড়ে পরীক্ষাতে পাস করে, একদম বাজে একটা জিনিস। হ্যাঁ, হয়তো আপনি ইথিক্যাল হ্যাকিং প্র্যাকটিক্যাল যেটা আছে সেটা যখন করেন তখন মানুষ, কিছু মানুষ মনে কোর্স ফ্রি সার্টিফিকেশন লাইক সার্টিফাইড ইন সাইবার সিকিউরিটি, আইসিএস স্কয়ার যারা সিআইএসএসপি সার্টিফিকেট প্রোভাইড করে, ওই অর্গানাইজেশন এই ধরনের সার্টিফিকেশন গুলো দিতে পারে। যদি কম্পেয়ার করেন ইথিক্যাল হ্যাকিং এর সাথে সিএইচ এর থেকে এটা আরো অনেক ভালো। এটা আপনি করতে পারেন। যখন আপনার 3 to 5 ইয়ার্স এক্সপেরিয়েন্স হবে তখন আপনি ম্যানেজারিয়াল দিয়ে একটা সার্টিফিকেশন করতে পারেন, লাইক সার্টিফাইড ইনফরমেশন সিস্টেমস অডিটর। তারপর যখন আপনার 5 ইয়ার্স এর বেশি আপনার এক্সপেরিয়েন্স হয়ে যাচ্ছে তখন আপনি সিআইএসএসপি সার্টিফিকেশনটা করতে পারেন। ট্রাস্ট মি, এই ধরনের সার্টিফিকেশন করার পরে যে আপনার স্যালারি বাড়বে বা ভালো চাকরি পাবেন এই গ্যারান্টি কেউ দিতে পারবে। হ্যান্ডস অন এক্সপেরিয়েন্স যদি থাকে আপনি কাজ পাবেন। আরেকটা বিষয় বলছেন যে আসলে কানেকশন, যেটা ডেফিনেটলি কানেকশনে চাকরি হয়। বাংলাদেশে সিআইএসএসপি সার্টিফাইড প্রফেশনাল আছে, এটা 32 থেকে 35, 30 থেকে 35 জন। এর মধ্যে দেশে আছে সর্বোচ্চ 2 জন, আর বাকি সবাই বাইরে গেছে। বাইরে এটা জব অনেক বেশি। যে মানুষটা আমার মেন্টরশিপ নেয়, মানে যার সাথে আমার রিলেশন ভালো, আমি জানি যে এই মানুষটা ইন্ডাস্ট্রিতে তাকে আমি দিতে, সে ভালো কাজ করতে পারে, ডেফিনেটলি আমি তাকে রেফার করব। উনি যদি ভালো কাজ করে তাহলে কিন্তু কোম্পানি আমার কাছে আরেকজন লোক যাবে, আরেকজনের আমি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো। সো এই জন্য আপনারা যার থেকে শিখতেছেন, যার সাথে আপনার ভালো আন্ডারস্ট্যান্ডিং, এই ধরনের মানুষের সাথে আপনারা মানে রিলেশনটা বিল্ড করবেন, তাহলে সহজেই চাকরিটা পাবেন। কারণ চাকরি, আমি এই দিনে এই গত শনিবার একটা ইন্টারভিউ বলেছিলাম, চাকরি হলো সাইবার সিকিউরিটির ট্রেনিং সেল, সাইবার সিকিউরিটি রিলেটেড ট্রেনিং সেল। সেখানে দেখলাম এসটি ট্রিটের একজন অ্যাপ্লাই করেছে, এসটি ট্রিটের অ্যাকাউন্টসে চাকরি করে, আইটি ব্যাকগ্রাউন্ড না, কিন্তু সে করছে, সে কনফিডেন্ট যে না আমি সেল করতে পারবো। এইটা তারা এই জায়গাটায় অ্যাপ্লাই করার সাহসটা কোথায়? কারণ কি? কারণ এই যে সিকিউরিটি বলতে তারা বোঝে ওই যে সিকিউরিটি গার্ডের মতো। দুইটা জিনিস সামারাইজ যদি করি, কিছু ফ্রি সার্টিফিকেশন করতে পারেন, প্র্যাকটিক্যাল হ্যান্ডস অন এক্সপেরিয়েন্স আপনি আর্ন করেন, যখন একটু ম্যাচুরিটি আসবে তখন আপনি দুই একটা প্রফেশনাল সার্টিফিকেশন, তখন আপনার জব মার্কেটে আমরা যত কিছুই করি না কেন মেন টার্গেটটা কি? যে আমার এখান থেকে একটা ভালো আর্ন করা, এছাড়া কিন্তু অন্য কোনো ইয়ে থাকে। এই তিনটা আপনি ফলো করতে পারেন। তো আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটা ছিল হচ্ছে আমি যখন আর কি সাইবার সিকিউরিটি রিলেটেড একটু ঘাটাঘাটি করছিলাম, তো তখন শুনছিলাম হচ্ছে যে সাইবার সিকিউরিটি এক্সপার্টের এই সেক্টরে প্রবেশের ক্ষেত্রে ম্যান্ডেটরি হচ্ছে আপনার নেটওয়ার্কিং ফিল্ডে থাকা। তো আপনি যেমনটা বললেন যে হচ্ছে আমাদের কিছু প্রফেশনাল সার্টিফিকেট থাকা ভালো, সেক্ষেত্রে কি আমরা নেটওয়ার্কিং রিলেটেড কিছু প্রফেশনাল সার্টিফিকেশন আছে অ্যাজ লাইক হচ্ছে আপনার সিসকো, তো আগে কি আমরা এসব মানে কমপ্লিট করে দেন সার্টিফিকেট আসতে পারি, না ডিরেক্ট আসতে পারি? আর যদি ডিরেক্ট আসি সেক্ষেত্রে আমাদের অ্যাজ এ বিগিনার লেভেলে
বা সার্ফেস লেভেল টু অ্যাডভান্স লেভেলে আমাদের রোডম্যাপটা কেমন হওয়া উচিত? আপনার এক্সপেরিয়েন্স যদি একটু শেয়ার করুন। রোডম্যাপ যেটা যে আমার পার্সোনাল ওয়েবসাইটে যে দেখবেন যে সাইবার সিকিউরিটি ক্যারিয়ার রোডম্যাপ একটা দেওয়া আছে। ফার্স্ট লেভেলের জন্য কোন সার্টিফিকেশন গুলো করতে পারেন, কোনগুলো শিখতে পারেন, স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, সেগুলো ফলো করতে পারেন। আপনি নেটওয়ার্কিং যেটা সিকিউরিটির 80% বা 60% নেটওয়ার্ক রিলেটেড, কিন্তু আরো 40% কিন্তু নেটওয়ার্কের বাইরে। সিকিউর কোডিং এর কথা বলেন, সফটওয়্যার টেস্টিং বলেন, তারপরে সফটওয়্যার ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট বলেন, পেনিট্রেশন টেস্টিং বলেন, ইচ এন্ড এভরিথিং ইজ রিলেটেড টু সফটওয়্যার। সো এটা হার্ডওয়্যার রিলেটেড, নেটওয়ার্ক রিলেটেড এরকম কোনো ইস্যু না। আপনার যদি ইন্টারেস্ট থাকে যে আপনি নেটওয়ার্ক রিলেটেড কাজ করবেন, তাহলে আপনি ওই দিকে যাবেন, ফোকাস করবেন। নেটওয়ার্ক রিলেটেড কিছু ফ্রি সার্টিফিকেশন আছে, যেমন সিএনএসএস সার্টিফাইড নেটওয়ার্ক সিকিউরিটি স্পেশালিস্ট, বা আপনি দেখবেন যে বাইরের বড় বড় ইউনিভার্সিটি গুলো এই রিলেটেড ফ্রি কোর্স তারা অফার করে। 3 মাসের কোর্সও আছে অনেক, যে সিসকো ফ্রি কিছু ট্রেনিং আছে। আপনি এই সিসিএনএ বলেন বা সিসিএনপি বলেন, এই ধরনের সার্টিফিকেশন গুলোর জন্য কিন্তু অনেক খরচ, এবং এগুলোও কিন্তু ইথিক্যাল হ্যাকিং যে ওয়েতে যায়, এইগুলোই কিন্তু আপনি করতে পারেন। সিএসএসপি আপনি করতে পারেন, ওএসআইএনপি, এগুলো কিন্তু এত সহজ না। আপনার একটা এক্সপেরিয়েন্সও দরকার। এখানে রিয়েল এক্সামের কোশ্চেন আসে, মানে রিয়েল লাইফের এক্সাম্পল দিয়ে কোশ্চেন আসে। এইগুলো আপনি ওই লেভেলে করতে পারেন, কিন্তু শুধুমাত্র যে নেটওয়ার্ক রিলেটেড বিষয়টা এরকম না। আপনার যে এরিয়াতে, আমি তো অনেকগুলো এরিয়া দেখাই না, ডোমেইন যেগুলো, যে কোনো জায়গা নিয়ে আপনি কাজ করতে পারেন। জি, অনেক ধন্যবাদ। স্যার, আপনি যে লাস্টে যে ভিডিওটা দেখালেন, হঠাৎ করে একটা মেল আসলো, আমরা মেলে ক্লিক করলাম। তা আমরা সাধারণত, আমি যত সাইবার সিকিউরিটি লোক না যেহেতু এবং সতর্ক না, হুট করে আমরা কিভাবে এই মেল বা কিভাবে বুঝতে পারি বা বোঝার জন্য কি প্রসেস অ্যাপ্লাই করতে পারি? এটা অনেক ভাবে টেস্ট করা যায়। যেমন আপনি যখন ইমেল আসছে, ইমেলটা অথেন্টিক জায়গা থেকে আসছে কিনা সেটাও চেক করা যায়। যেমন দেখেন, মেলটা ওপেন করার পরে 3 ডট যে অপশনটা আছে, ওইখান থেকে দেখবেন যে শো অরিজিন বা শো অরিজিনাল চেক করা যায়। ওখানে 3টা জিনিস থাকে, যেমন এসপিএফ, ইমার, ইকিপ। ওই 3টা যদি পাস থাকে, ইনিশিয়াল লেভেলে আপনি মনে করতে পারেন যে একটা অথেন্টিক জায়গা থেকে মেলটা আসছে। এরপরে ইমেইলে যে অ্যাটাচমেন্ট আছে, এগুলো চেক করা যায়। যেমন ভাইরাস টোটাল দিয়ে আপনি ফিশিং লিংক কিনা, অ্যাটাচমেন্ট যেটা আছে এটার মধ্যে কোনো ম্যালিশিয়াস কোনো কিছু আছে কিনা, সেগুলো কিন্তু আপনি এগুলো চেক করতে পারেন। যদি দেখেন সবকিছু ভালো, সব ঠিকঠাক আছে, তখন আপনি এটা আপনি ক্লিক করতে পারেন, অথবা আপনি এটা চেক করতে পারেন। থ্যাংক ইউ স্যার। হোপফুলি আর কোনো কোর্সে নাই না। সো থ্যাংক ইউ, অনেকটা সময় আপনাদের সাথে আমরা কাটালাম। যে কোনো সময় নক করতে পারেন, অনলাইন প্ল্যাটফর্ম আছে আমাদের। মানে আমি আসলে লেটেস্ট কিছু আপডেট করছিলাম, ওইটাই আসে না এখানে। লিংকডইনে এটা মাথায় রাখেন, যদি প্রেজেন্টেশনটা পেতে চান তাহলে ওইখানে আমার নাম্বার দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, লিংকডইনে আমার একটা সমস্যা কি, যে ওইখানে মানে 30,000-এর বেশি অ্যাকসেপ্ট করা যায় না। তো আপনারা এখন আমি পাঠিয়ে দেবো আপনাদেরকে, পিপিটিটা পাঠিয়ে দেবো। আর এখানে কানেক্টেড থেকে মেসেজ তো দেওয়া যায়, অথবা কমেন্টস করা যায়। সবার জন্য নিরন্তর শুভকামনা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।
Hello. Thank you very much, sir, for your insightful speech. অনেক ইনফরমেশন আমরা পেয়েছি স্যারের কাছ থেকে, অনেক মোটিভেশনাল স্পিচও আমরা পেয়েছি, অনেক বেশি মোটিভেটেড আমরা। ইনশাআল্লাহ আমরা অনেক কিছু হ্যাক করে ফেলবো। আচ্ছা, আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে আমি আমাদের যিনি এই পুরো বুট ক্যাম্পটাকে সুন্দর করে রান করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, আমাদের ডিপার্টমেন্টের লেকচারার হাসিবুল হোসেন সজীব স্যারকে মঞ্চে ডেকে নিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সাইফা ম্যাম। আপনারা অবশ্যই অনেক ক্লান্ত, আমি বেশি সময় নিব না। শুধু আপনাদের জন্য একটা কথাই বলবো, সাইবার সিকিউরিটি হচ্ছে ফিউচার। আমরা সবাই জানি এই ফিউচার, বাট শুধু এ হলে তো আর হয় না, সিকিউরিটিও প্রয়োজন। আজকে যারা যারা আমাদের এখানে শ্রদ্ধেয় গেস্টরা আসছেন, আশা করি এদের কথা বুঝতে পেরেছেন যে আমরা বাংলাদেশে এটার গুরুত্বটা হয়তো এখনো পুরোপুরি বুঝতে পারতেছি না। বিদেশে কিন্তু সাইবার সিকিউরিটির ফিল্ডে অনেক বেশি ডিমান্ড। তো আপনারা যত বেশি এটা তাড়াতাড়ি বুঝতে পারবেন, ততই আমাদের জন্য মঙ্গল। সিটিএফ বা ক্যাপচার দ্য ফ্ল্যাগ, আশা করি আজকের দিনের ফ্ল্যাগটা আপনারা ধরতে পারছেন। আপনারা মানে এই সিটিএফ জিনিসটা একদম নতুন আমাদের জন্য, বিউবিটিতে আমরা এটা আগে কখনো করি নাই। আমি চাচ্ছিলাম যে আপনারা এই সম্পর্কে একটু জানেন, এই জন্য আমরা এখানে ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত সবাইকে দেখার চেষ্টা করেছি। এখন আপনারা জেনেছেন, আশা করি একটা কমিউনিটি বিল্ড আপ হবে, ইনশাআল্লাহ আমরা আগে থেকে কিছু করব। আমি ধন্যবাদ দিতে চাইবো আমাদের আজকের শ্রদ্ধেয় স্পিকারদের, মোহাম্মদ আসাদুজ্জামান নূর, কাজী আশিকুর রহমান ভাইদের ধন্যবাদ। তাদের সাথে রয়েছেন MMA আল নোমান, সিনিয়র কনসালটেন্ট সাইবার সিকিউরিটি সাইবার বাংলা থেকে। সাইবার বাংলা থেকে তাদেরকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের শ্রদ্ধেয় বিসি স্যার এবং ডিন স্যার আসতে চেয়েছিলেন, কিন্তু ইমার্জেন্সি মিটিং এর কারণে ওনারা আসতে পারছেন না। বিসি স্যারের স্পেশাল গেস্ট আমাদের জিএম ফারুক আহমেদ স্যার, স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে আসার জন্য। আমি আরো একজন মানুষকে ধন্যবাদ দিতে চাই, ডক্টর ফিদা হাসান স্যার। স্যার বর্তমানে অস্ট্রেলিয়াতে আছেন, আমাদের এখানকার এক্স ফ্যাকাল্টি ছিলেন। এই পুরো 5 দিন অনলাইনে যে আমরা বুট ক্যাম্প রান করেছি, প্লাস আজকের দিনের এই কনক্লুশনটা, পুরো বুট ক্যাম্পটা হচ্ছে স্যার আমাদেরকে সুপারভাইজ করেছেন এবং মডারেট করেছেন। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি আমাদের ডিপার্টমেন্টের শ্রদ্ধেয় চেয়ারম্যান এমডি সাইফুর রহমান দিবু স্যারকে ধন্যবাদ দিতে চাই আমাদেরকে এই সুন্দর প্রোগ্রামটি আয়োজন করার জন্য। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা একটু কষ্ট করে বসবেন, আমাদের গেস্টরা আগে বের হবেন, দেন আপনারা আজকে যারা যারা পার্টিসিপেন্ট ছিলেন তারা যাবেন। আর আমরা এই 5 দিন অনলাইনে যারা যারা সিলেক্টেড ছিলাম, তারা আর একটু কষ্ট করে একটু বসবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।